হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদমান, এক্সিকিউটিভ মেম্বার খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স সোসাইটি, এবং আমার সাথে আরো রয়েছে এমডি আশিকুর রহমান, সেক্রেটারি অফ আইসিটি, খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স সোসাইটি। হ্যালো। খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স সোসাইটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সকলেই ভালো আছেন ও নিরাপদে আছেন। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছে এমন চারজন মানুষ যাদের সাফল্যে খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিসিপ্লিন গর্বিত। চলুন তাদের সাথে পরিচিত হয়ে আসি। আমাদের সাথে উপস্থিত থাকার কথা ছিল প্রিয়াঙ্কা মন্ডল আপুর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ, বাংলাদেশ ব্যাংক। সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে আপু এখনো উপস্থিত হয়ে পারেনি। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছে রোজিনা আক্তার রোজি, প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেলিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ, বাংলাদেশ ব্যাংক। আপুকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছে তানজির আলম, ফর্মার প্রেসিডেন্ট, খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স সোসাইটি এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ, বাংলাদেশ ব্যাংক। ভাইয়াকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। সর্বশেষ আমাদের সাথে উপস্থিত রয়েছে মাসুরা কবির সাহেবা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ, বাংলাদেশ ব্যাংক। আপুকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সাদমান। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন এবং আপনাদের মতামত ও প্রশ্ন করতে পারেন। এই মুহূর্তে আশিক ভাইকে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাদমান। তো প্রথমে ভাইয়ের কাছ দিয়ে আসি। ভাই আসসালামু আলাইকুম। ভাই মনে হয় একটু ডাউন আছে। আচ্ছা, রোজি আপুর কাছে চলে যাচ্ছি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু তুমি করে বললেই হচ্ছে। সাহেবা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাইকে রমজানের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কোয়ারেন্টাইনের দিনগুলো কিভাবে কাটাচ্ছেন? আসলে কোয়ারেন্টাইনে কিভাবে কাটাচ্ছি সেটা বলার আগে বলতে চাই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরে আমরা আসলে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে সবভাবেই আসলে বিপর্যস্ত। যখন থেকে করোনা ভাইরাস শুরু হয়, সূচনার এ যাবৎকাল পর্যন্ত এত বেশি মৃত্যুর মিছিল দেখেছি আমরা যে মন বিষণ্ণ হয়ে গেছে। অনেক নেতিবাচক আলোচনা হয়েছে, অনেক কিছু দেখছি, আমরাও অনেক মানসিকভাবে বিপর্যস্ত। তো আমরা আজকে নেতিবাচক কোনো কিছু নিয়ে আলোচনা না করি, বরং করোনা থেকে আমরা কি শিখলাম, ইতিবাচক কি শিখেছি এই অবরুদ্ধ থাকাকালীন অবস্থায় বাসায়, এটা নিয়ে আলোচনা করতে পারি। তো আমি প্রথমত যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সমাজের কর্মব্যস্ততা, এটা হতে পারে পড়ালেখা, হতে পারে চাকরি বাকরি, অন্যান্য ব্যস্ততার কারণে আমরা হয়তো আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের যে যোগাযোগ সেটা হয়তো অনেক হালকা হয়ে গিয়েছিল। আমরা হয়তো আমাদের ধর্মীয় আচার নীতি হয়তো সঠিকভাবে পালন করছিলাম না, আমাদের যোগাযোগটা অনেক ঠুনকো হয়ে গিয়েছিল। করোনা ভাইরাসের পরে হয়তো সৃষ্টিকর্তা আমাদের সুযোগ দিয়েছেন তার সাথে যোগাযোগটা আরো নিবিড়ভাবে স্থাপন করার জন্য। তো আমরা যারা ধর্মপ্রাণ আছি আমাদের উচিত হবে এই সুযোগকে কাজে লাগানো, ধর্মীয় আচার নীতিগুলো সঠিকভাবে পালন করা। আমার মনে হয় করোনা ভাইরাস এটি আমাদের এটা একটা শিক্ষা করোনা ভাইরাস থেকে যেটা আমরা পেয়েছি। দ্বিতীয় আমি বলবো যে পরিবার থেকে আমরা অনেক কিছু, পরিবারকে আমরা হয়তো সময় দিতে পারতাম না। এখন করোনা ভাইরাস থাকা অবস্থায় আমরা হয়তো পরিবারের সাথে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পাচ্ছি। অনেক বলা কথা হয়তো নতুন করে বলতে পারছি, অনেক না বলা কথা হয়তো বা বলতে পারছি। তৃতীয়ত আমি জিনিসটা বলবো, রুহুল ভাই আপনাকে ধন্যবাদ জানিয়েছে, আপনার সাথে কাজ করতে পেরে তার ভালো লেগেছে জানিয়েছে। ধন্যবাদ। তৃতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পৃথিবী একটা নতুন বৈচিত্রতা পাচ্ছে, পলিউশন কমছে, বরফের যে মেল্টিং রেট সেটাও কমছে, আমরা গবেষণা করতে পারছি।
এটা আমাদের পৃথিবীর জন্য ভালো। অনেক বেশি পলিউশন চলে আসছিল। ইভেন আমাদের ঢাকা সিটি নাম্বার 1 পলিউটেড সিটি হিসেবে পরিগণিত হয়েছিল, এখন সেটা কমেছে র্যাঙ্কিং। এটা 23 আমাদের জন্য নম্বরে। একটা পজিটিভ দিক। চতুর্থ আমি বলবো যে আমরা অনেক শিষ্টাচার শিখছি। যেমন আমরা এখন মাস্ক পরছি, আমরা প্রতিনিয়ত আমাদের হাত স্যানিটাইজ করছি, হাত পা ধুতে করছি ঠিক মতো। এটা হয়তো আমাদের ছিল না, অনেক শিষ্টাচার শেখা হচ্ছে করোনা ভাইরাসের ফলে। তো সবকিছু মিলে মনে হয় যে শুধু নেতিবাচক দিকগুলো আলোচনা না করে ইতিবাচক কিছু দিক নিয়েও আমরা ভাবতে পারি। এছাড়াও আমরা হয়তোবা অনেকেই হয়তোবা নতুন করে ভাবছে, এবং আমরা দেখা যাচ্ছে অনেক বেকারত্ব তৈরি হবে হয়তোবা করোনা ভাইরাসের পরে। দেখা যাচ্ছে অনেকে হয়তো চাকরি হারাবে, অনেকের হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। তো এটা আমাদেরকে আরেকটা শিক্ষা দেয় যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় লাইফ, বা নতুন করে কিভাবে ভাবতে হয়, নতুন কিছু করা যায় কিনা, এটাও হয়তো বা করোনা ভাইরাসের মাধ্যমে শিখতে পারবো। তো এখন আমি যদি বলি যে আমি কি করছি, অবরুদ্ধ থাকার পরে আহ, এই অবস্থায় বাসায় আসলে আমিও মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত। সারাদিন হয়তোবা বিভিন্ন আর্টিকেলস অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা আহ, আমার নামাজ সেটা আদায় করতে করতে হয়তোবা সময় কাটিয়ে দিই, এবং অ্যাজ ইউজুয়াল জীবনযাপন করছি আর কি, অন্যদের মতোই। ধন্যবাদ খুব ভাই। একটা ধন্যবাদ। হুম। রোজি আপুর কাছে যাচ্ছি। আপু, আপনার দিনগুলো কিভাবে কাটতেছে? একে তো জীবনটা হঠাৎ করে মনে হলো যে স্টাক হয়ে আছে কোনো জায়গায়। ঠিক আছে, কি কি ভেবেছিলাম, এখন কোথায় থাকতাম, মানে সবকিছু মোটামুটি মাথার ভিতরে অনেক ক্যালকুলেশন থাকে না, যে আগামী 3 মাস পরে এটা করবো, আগামী 6 মাস পরে এটা করবো। এরকম ভাবে মোটামুটি লাইফটাকে যেভাবে সাজানো ছিল, উপরওয়ালা দেখিয়ে দিলেন যে আমরা যেভাবে সাজাই সেভাবে মূলত হয় না কোনো কিছুই। তো এটাকে আবার প্রমাণিত হলো। আর এখন আমি 2013 থেকে মোটামুটি 2018 পর্যন্ত ফ্যামিলি থেকে টোটালি ডিটাচ ছিলাম। ফ্যামিলি থাকতো এক জায়গায়, আমি থাকতাম হলে, এরকম। তো সেই সময়টাকে তো অনেক বেশি মিস করছি। এখন আবার ফ্যামিলি পার্সন হয়ে গেছে আমি টোটালি। বই পড়তাম, বই পড়ার একটা অভ্যাস ছিল, গল্পের বই। সেটাও হয়নি অনেক কারণে, নিজের পড়াশোনার জন্য বা এরপরে যখন জবের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া শুরু হয় আর কি, মনে হলো না আবার সেই আগের পজিশনে চলে আসি। ঠিক আছে, আমি তো বেঁচে থাকলেও এরকম সময় আর পাবো না হয়তোবা, আর মারা গেলেও পাবো না। ঠিক আছে, আম্মার সাথে কথা বলি, আম্মার সাথে মাঝে মাঝে ইনডোর যেসব গেম, আমার মার সাথে বসে বসে সময় পাস করি, তারপরে খেলি, মাঝে মাঝে রান্না করি। আর ও, সবচেয়ে বড় কথা, সতর্ক আছি, সতর্ক রাখি সবাইকে। বাসার সবাই কেউ যদি কখনো একটু বাইরে যায়, সাথে সাথেই আমার ভয়েস রেজ হয়ে যায়, এই তুমি কে বাসা থেকে, মানে বাসায় ঢুকে আগে হাত ধুইছো, কারোর সাথে ইন্টারাক্ট করবা না, সরাসরি তুমি আগে হাতটা ধুয়ে তারপরে ভালোভাবে আসো। ঠিক আছে, আর সবসময় তাদের বুঝাই যে এই সিচুয়েশনটা যেটা আসছে এটা হঠাৎ করে চলেও যাবে না। এরকম আমাদের হয়তো আরো আগামী কয়েক বছর, যতদিন না ভ্যাকসিন আসে বা এটার কোনো প্রতিকার না হয়, এরকমই থাকতে হবে। ঠিক আছে, এটা আজকে করলাম, লকডাউন উঠে গেছে তার মানে যেটা চলে গেছে, এরকম কোনো কিছু হবে না। ঠিক আছে, যেটা যেই সচেতন যখন কেউ ছিল না, এখন সচেতন মোটামুটি আমার ফ্যামিলি অনেক সচেতন। আর আশেপাশে সবার খোঁজ খবর রাখি, আত্মীয় স্বজনের সাথে এখন আগের থেকে বেশি কথা বলা হয়। ঠিক আছে, এগুলো মিন করে মোটামুটি একদম আমি কমপ্লিটলি ফ্যামিলি পার্সন আপাতত। আচ্ছা, ধন্যবাদ আপু। সাহেবা আপু, আপনার দিনগুলো কিভাবে যাচ্ছে? আমার দিনগুলো সেরকম বাসায় কাটছে। ভেবেছিলাম একরকম, আপু যেটা বললো আর কি। এখন হয়তো বা ঢাকায় থাকার কথা ছিল, জব করার কথা ছিল, বাট আনফরচুনেটলি সেগুলো কিছুই হয় নাই এখনো। তো ফার্স্টের দিকে মনে করেছিলাম হয়তো বা কিছুদিনের জন্য লকডাউন থাকবে, এরপর খুলে যাবে, বাট আস্তে আস্তে দেখছি যে আসলে বাড়ছে সময়টা। প্রথম দিকে বোরিং লাগতো আসলে, যে আর কতদিন বাসায় থাকবো মানে একবারে। তো পরবর্তীতে রোজা চলে আসলো, রোজার বিভিন্ন কাজ থাকে, সেগুলোর মধ্যেই নিজেকে নিয়োজিত রাখতেছি। এবং এই তো বাসার সবার সাথে টাইম পাস করছি, কারণ এরপরে হয়তো বা বাসার সবার সাথে একসাথে, মানে আমার বোনের সাথে বা আব্বুর সাথে একসাথে থাকতে পারবো না হয়তো। তো সেটাকেই আর কি এনজয় করছি। নেগেটিভ জিনিসগুলো না নিয়ে পজিটিভ ভাবে জিনিসটাকে দেখছি, এবং বিভিন্ন গেমস খেলি, মাঝে মাঝে কুকিং করি, ফ্যামিলিদের সাথে টাইম পাস করি, এই তো এভাবেই। জি আপু, এরকমই যাচ্ছে। ধন্যবাদ আপু। আহ, আচ্ছা, আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে নিয়োগের মাধ্যমে আসলে
আমাদের ভাইয়াপুরা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগকৃত হয়েছেন। এই পরীক্ষা এর লিখিত পরীক্ষা আসলে অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের এপ্রিল মাসে। আর এই লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছিল তার 3 থেকে 4 মাসের মাথায়। 2019 সালের নভেম্বরের ফার্স্ট উইকের দিকে আসলে ভাইবাটা ছিল। 1 মাস ব্যাপী এক সপ্তাহ ব্যাপী একটা ভাইবা সেশন, এবং 15ই ডিসেম্বর রেজাল্ট পাবলিশ হয়েছিল, ফাইনাল রেজাল্ট যেটা ছিল। এই বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সহ কিছু অফিসিয়াল কাজ হয়ে গেছিল অলরেডি। কিন্তু আসলে কোভিড-19 নামক রোগের সংক্রমণের কারণে জয়নিং লেটারটা ভাইয়াপুদের পাওয়া হয়ে ওঠেনি, মানে জয়েন করাটা আসলে হয়ে ওঠেনি, বাট বাকি সব হচ্ছে গিয়ে কমপ্লিট আর কি। সো প্রথমে একটু মানে ভাইয়াপুদের ভিতর তুলনামূলক জুনিয়রদের দিক দিয়ে আসি, সাহেব আপুর কাছ দিয়ে। আপু আমাদের অনেক সিনিয়র, বাট ভাইয়াপুদের থেকে একটু জুনিয়র। আপু, লিখিত প্রশ্নপত্রটা কেমন ছিল? মানে আমরা আমাদের ডিসিপ্লিনে আসলে যে কারিকুলামের উপর আমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তার সাথে আসলে লিখিত প্রশ্নের সম্পৃক্ততা কেমন? থ্যাংক ইউ। আসলে আমার ফার্স্টে বলতে চাই যে যখন পরীক্ষাটা দিতে যাচ্ছি তখন কোনো আইডিয়াই ছিল না। আসলে আমি আগের কোনো প্রশ্নপত্র আমার কাছে ছিল না যেটা নমুনা হিসেবে আমি দেখবো বা ওখান থেকে আমি কিছু আইডিয়াস নিব। তো যেহেতু রিসার্চ, তো সেই হিসাবেই আমি ভেবেছি যে ইকোনমিক্স রিলেটেডই কোশ্চেন আসবে। তো ওভাবেই একটা মানে ধারণা নিয়েই আমি ইকোনমিক্স রিলেটেড জিনিসগুলো পড়ে গিয়েছিলাম, যেরকম বেসিক, মাইক্রো, ম্যাক্রো, বিভিন্ন মডেলস, এগুলাই। তো যখন প্রশ্নপত্রটি পেলাম তখন আসলে আমি কিছুটা অবাক হয়েছিলাম, কারণ আমি যখন টোটাল ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন গুলো দেখলাম মনে হলো যে আসলেই মানে অনেকটা সম্পৃক্ত। আমরা যা পড়ে এসেছি 4 বছরে গ্রাজুয়েশন লাইফে সেটার সাথে অনেকটাই মানে মিল। আর সত্যি কথা বলতে গিয়ে আমি বলবো যে আমার কাছে এতটাই মিল লেগেছিল যে মনে হচ্ছিল যে আমাদের কোনো টিচাররাই কোশ্চেনটা করেছে। আমি আমাদের টিচারদের সাথে বলেছি, এই জিনিসটা শেয়ার করেছি যে আসলে আমার কাছে খুব মানে সিমিলার লাগছে যে এভাবে কি এতটা কিভাবে মিল হলো। আমি অন্যদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমি নিজেরটাই বলছি। আর ইকোনমিক্স রিলেটেড কোশ্চেনের সাথে ছিল কিছু বাংলা ইংলিশ ট্রান্সলেশন, কিছু প্যারাগ্রাফ ছিল, বাট ওগুলো সোফার লেখা যায়, কেউ না সবাই লিখতে পারে, বাট মেইন কথা ছিল হচ্ছে ইকোনমিক্স এর যে কোয়েশ্চেন গুলো। তো আমি বলবো অবশ্যই আমাদের যে 4 বছরের গ্রাজুয়েশন লাইফে যে পড়াশোনাটা ছিল তার সাথে অবশ্যই অনেকটাই সম্পৃক্ত ছিল। যেরকম ধর ইকোনোমেট্রিক্স যেগুলো পড়েছি আমরা, তার ভিতরে হেটেরোস্কিডাস্টিসিটি এবং যে মাল্টিকোলিনিয়ারিটি, এটা কিন্তু অনেক বেশি মানে ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। আমাদের স্যার আমাদেরকে এটা অনেক বেশি এমফাসাইজ করেছিল যে এটা পড়বা, এটাকে যেন না ভুলি আমরা। তো সেই দুইটা কোয়েশ্চেনই আমি মানে দেখলাম আমার কোয়েশ্চেন পেপারে, আমার খুবই অবাক লেগেছিল। তো হয়তো বা এরকম মানে আগের কোয়েশ্চেন গুলো কেমন হয়েছে জানি না, বাট আমরা যে কোয়েশ্চেন পেপারে এক্সাম দিলাম তো খুবই মানে ফ্যামিলিয়ার লাগছে বলে আমার এক্সামটা অনেক দিতেও ভালো লেগেছে। আপু ধন্যবাদ। আচ্ছা, রোজি আপুর কাছে যাচ্ছে একটু। আপুর সাথে হচ্ছে দেবাশিস স্যারের একটা প্রজেক্টের কাজ করতেছিলাম, তো একদিন হচ্ছে ইজি বাইকে আসতেছিলাম। আপু আমার ভাইবার অভিজ্ঞতাটা শেয়ার করতেছিলেন আমার সাথে। আপু সবার উদ্দেশ্যে যদি আরেকবার একটু বিষয়টা শেয়ার করেন। সেটা তো আমি রিটেন থেকেই আসি। এটা তো এপ্রিলের 19 তারিখে আমাদের রিটেন এক্সাম হয় 2019 সালে। তো আমি ফার্স্ট হচ্ছে প্রিভিয়াস একটা কোশ্চেন দেখেছিলাম, যেটা 2015 সালে একটা রিসার্চের এক্সাম হয়। তো সেখানে কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল দেখলাম যে এমসিকিউ ছিল ইকোনমিক্স এর টার্মগুলোর উপরেই, 50 মার্কসের এমসিকিউ ছিল, এছাড়া রিটেন ছিল, সবকিছু মিলে 200 মার্কসেরই একটা মোটামুটি একটা এক্সাম হয়েছিল তখন। তো ওইটার সম্বন্ধে আমার একটু ধারণা আছে, মনে হয় যে এরকম প্যাটার্নেরই এক্সাম হবে। কিন্তু এটা কখনোই বলা যায় না যে আগের বছর যেটা হয়েছে ওইটাই বারবার রিপিট হবে। তো যে দেখলাম আমাদের এক্সাম প্যাটার্ন ডিফারেন্ট, কিন্তু লাকিলি সব ইকোনমিক্সের 130 থেকে 140 মার্কসের কোশ্চেনই ছিল ইকোনমিক্সের উপরে। ইকোনমিক্স বলতে কি বেসিক, মাইক্রো, ম্যাক্রো, স্ট্যাটিস্টিক্স, যেগুলো আমরা সাধারণত স্ট্যাটিস্টিক ডিসিপ্লিনের যারা আছে তারাও পারবেন, আমরাও পারবো, সমস্যা নেই এরকম। ইকোনোমেট্রিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এই 5টা সাবজেক্ট যদি আমি ধরি, এই মোটামুটি এই 5টা জায়গা থেকে 130 মার্কের মতো অ্যান্সার আসছে। ম্যাথ আসছে 3-4টা এরকম। ম্যাথও খুব সহজ মনে হয়েছে, দেখে মনে হয়েছে যে
আহ, মোটামুটি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড হলে তাদের পক্ষে এটা পাওয়া খুব ইজি বা এগুলো জানা খুব ইজি। এরপরে আমি তো এত এক্সাইটেড হয়ে গেলাম যে না একদম মনে মনে হলো যে ভালোই তো, এগুলো তো পারি, এগুলো তো জানি। লেখা শুরু করলাম, লিখতে লিখতে দেখি যে আমার 4টা না 5টা কোশ্চেন অ্যাটেন্ড করছি, খাতার অর্ধেক শেষ। ওই সময় জানতে পারলাম, ফার্স্ট এক্সাম ছিল এটা, যে এক্সট্রা পেজ দিবে না। তখন মনে হলো যে এখন আমি বাকি এত মার্কসের অ্যান্সার দিব কি করে। সাথে সাথে একদম একটা ম্যানেজমেন্ট করে নিলাম যে খাতাটা কিভাবে আমি কোন প্রশ্নের জন্য কতটুকু অ্যান্সার দিব। একদম টু দা পয়েন্টে আমি অ্যান্সার গুলো দিয়ে ওখান থেকে মনে হয় 170 থেকে 175 মার্কসের অ্যান্সার দিয়ে আমি বের হই। আমি কিন্তু ফুলি অ্যান্সার তাও দিতে পারিনি, ঠিক আছে, কারণ আমার অলরেডি পেজ শেষ। এরপরে যখন ওইখান থেকে আসি তখন মাথার ভিতরে কিছু ক্যালকুলেশন ছিল যে ওখান থেকে আমি কত পেতে পারি, কাট মার্কস কেমন আসতে পারে, এই সেই। পরে দেখলাম যে না, ভাইবার জন্য সিলেক্টেড হলাম। আর ভাইবা বোর্ডে যখন গেলাম আমরা, আমার ভাইবা ছিল 31শে অক্টোবর। 31 অক্টোবরে আশেপাশে যে মোটামুটি 14 জন করে ভাইবা হয়েছে, তো 14 জনের সাথে আমার যখন ইন্টারাকশন হলো, সবাই বলে কি যে পরীক্ষা তো খুব ভালো হয়েছে, পরীক্ষা তো খুব ভালো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে পরীক্ষা সবার এত ভালো হওয়ার কথা। কারণ তুমি যদি এটার সাথে কন্টিনিউয়াসলি না থাকো, ইকোনমিক্স এর সাথে কন্টিনিউয়াসলি না থাকো, 4-5 বছর পরে এক্সাম দিতে আসলে কিন্তু তোমার ওসব মনে থাকার কথা না, জি আপু, অবশ্যই। ঠিক আছে। তো আমরা আমরা লাকি ছিলাম যে সাইবা অনেক লাকি, কারণ ও তখন হ্যাঁ, আপু রানিং অনেক স্টুডেন্ট লাকি। ছিল। হ্যাঁ, হ্যাঁ আমরাও হ্যাঁ তখন মাস্টার্সে, ও কেবল মাস্টার্সে থিসিস টার্মে, ঠিক আছে, মাস্টার্সের থিসিস টার্মে অলরেডি 2টা টার্ম কভার করে আসছি। এবং সেই কিছু কিছু কোশ্চেন এমন ছিল মনে হলো যে একদমই হুবহু ওইসব কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা করছি। আমার একটা কোশ্চেনের কথা মনে পড়ে, এরকম মানি সার্কুলেশনের, যেটা কানিজা ম্যাম আমাদের ক্লাসে শিখিয়েছিলেন, এবং ওনার স্লাইডে যেরকম ভাবে ছিল আমি ওটা ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করেছিলাম মাস্টার্সের টার্ম 2-তে। পরে দেখলাম ওই একই কোশ্চেনটা, আমি সাথে সাথে ওই কোশ্চেনটা মানে এত সুন্দর করে লিখে আসছি, ওর জন্যই আমার মূলত প্রথম দিকে এত সমস্যা হয়েছে, আমি খাতার অর্ধেক শেষ করে ফেলছিলাম। পরে সবার সাথে কথা হয়, তখন মনে হলো যে না, এত ভালো হওয়ার তো কথা না, এরা তো, আমি দেখি ইনফরমেশন আরো নেই কার কি অবস্থা। এরপরে আমাদের ওই বোর্ডে যে যারা আমাদের হ্যান্ডরাইটিং চেক করছিলেন, আমাদের সবকিছু ডকুমেন্ট কালেক্ট করতেছিলেন, আমরা যেহেতু ভাইবা দিতে গেছি প্রায় 2টা-2:30টার দিকে, আর আমার ভাইবা হয়েছে 6:30টার দিকে। অনেকটা সময় এরকম সিরিয়াল মেনটেন হয়ে টয়ে, তাদেরও অনেক কাজ ছিল, মোটামুটি ভাইবা অনেক দেরিতে শুরু হয়। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, হাইয়েস্ট মার্কস আর লোয়েস্ট মার্কসের ভিতরে ডিফারেন্সটা কেমন, ঠিক আছে। উনি আমাকে প্রথম বললেন যে অনেক ডিফারেন্স, ঠিক আছে। আমি বললাম অনেক ডিফারেন্স তো মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টের মার্কস গুলো কোন পজিশনে আছে? তো বলে যে না, মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই মিডিল, মানে একদম মাঝামাঝি পর্যায়ে বেশি আছে, একদম লোয়েস্ট অনেক বেশি না, একদম হাইয়েস্ট অনেক বেশি না। তখন ভাবলাম যে না, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। দ্যাট মিনস আমি যদি ভাইবাটা ভালো করি, বা আমি যদি মোটামুটি মিডল পজিশনেও থাকি, ভাইবাটা ভালো করি, আমি হয়তো সিলেক্টেড হওয়ার পসিবিলিটি আমার অনেক বেশি। এরপরে কি করলাম যে ভাইবা তো ডেফিনেটলি ভালোভাবে দিতে হবে, ভাইবা দিতে গেলাম, ভাইবা বোর্ডে ঢুকলাম। আমার ইমিডিয়েট আগে যে গেলেন সেই আপুকে আমি দেখলাম যে উনি 2 মিনিটের ভিতরে ভাইবা শেষ করে বের হয়ে আসলো। তো আমি বললাম 2 মিনিটের ভিতরে কি হলো ভাইবার ভিতরে? আচ্ছা, উনি আমাকে বললেন যে যাও, এখন আর বেশিক্ষণ রাখছে না, তুমি কোশ্চেন করে করেই ছেড়ে দিবে। কিন্তু প্রথম কোশ্চেন, আমি যখন এখানে বসতেও পারিনি, প্রথম কথা হচ্ছে যে সিজিপিএ কত, ঠিক আছে। এবার আমি সিজিপিএ বললাম, অনার্স সেটটাও বললাম, মাস্টার সেটটা তখন আমাদের যেহেতু আউট হয়নি, মাস্টার সেটটাও বললাম। এরপর জিজ্ঞেস করলেন পজিশন, পজিশন কি? এখন আমি বললাম পজিশনও বললাম। বলার পরে তখনই তাদের একটা মোটামুটি আউটলুক এভাবে হলো আমার দিকে, যে তার মানে তুমি ইকোনমিক্স থেকে, ইকোনমিক্স পারবা, ঠিক আছে, আমি ইকোনমিক্স রিলেটেডই কোশ্চেন করবো অনেক বেশি। আচ্ছা, কারণ ভাইবা বোর্ড তো কখন বলা যায় না যে কখন তাকে কোন সাবজেক্ট থেকে বা আদৌ যে ইকোনমিক্স থেকে কোশ্চেন করবে এটার কোনো মানে নাই, তাদের মাথায় যখন যেটা আসে সেভাবেই কোশ্চেন করবে। আমি তারপরে একটার পর একটা আমাকে কোশ্চেন করা শুরু করলো, এবং আমি যে সব জানতো ওই সময় যে আমার মাথায় সব থাকবে, কারণ আমার এটা ফার্স্ট ভাইবা, নার্ভাস আমি তো ছিলামই, ঠিক আছে। যেটা মনে হয়েছে যে আমি পারবো না, সাথে সাথে সরি, আমি এটা নিয়ে আর কোনো, আমাকে মানে বলিও নি যে এখন তো মনে পড়ছে না, এরকম কিছু না, কোনো কিছুই বলিনি, সাথে সাথে এটা নিয়ে আমি সরি বলে দিলাম। এবং নেক্সট যেসব কোশ্চেন গুলো আসছিল, মোটামুটি আহ, তারাও অনেক আমাকে নার্ভাসনেসটা কাটানোর চেষ্টা করছে, আর আমিও নর্মালি কথা বলার সময় নার্ভাস হই না,
এমনি আগ মুহূর্ত পর্যন্ত নার্ভাস থাকলেও কথা বলার সময় নার্ভাস হই না। না হলে তারপরে প্রায় 15 মিনিট হয়ে গেছে আমি ভাইবা বোর্ডে, তখনও কোশ্চেনের উপর কোশ্চেন এরকম। এরপর একজন বললেন কি আরো কোশ্চেন করবে, তখন আরেকজন পাশ থেকে বললেন যে আর কোশ্চেন করার দরকার নেই, অলরেডি 15 মিনিট, অনেকক্ষণ রাখলাম ওকে। তখন আমার মনে হলো যে ভাইবা বোর্ডটা ফেস করে যে ওনারাই চাচ্ছিলেন আমি অনেক কোশ্চেনের অ্যান্সার করি, ঠিক আছে, এবং আমার মনে হচ্ছিল আমার থেকে বেশি স্কোপ তাদের কাছ থেকে আমি পাচ্ছি, তারা আমাকে স্কোপ দিচ্ছে যে না তুমি এটা ভালো করো, দেন তুমি মানে হয়তোবা সিলেক্টেড হয়ে যাবা, এরকম জিনিসগুলো। ভাইবা শেষ করে আসার পরে তখন একটুখানি কনফিডেন্ট ছিলাম যে একদম খারাপ করলে হয়তো 16-17 দিবে, আর একদম ভালো করলে হয়তো 25-23 দিবে, ঠিক আছে, কিন্তু একদম ভালো না করি 21-22 তো পাবো। হ্যাঁ, আর ওখান থেকে যেহেতু শুনলাম যে মোটামুটি সবাই একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ভিতর ছিল, তার মানে হয়তো বা সিলেক্টেড হয়ে যাবে। রেজাল্ট যখন আসলো তখন দেখলাম যে না মাশাআল্লাহ আল্লাহর রহমতে 5th পজিশনে ছিলাম, তো খুব ভালো লাগলো তখন। ধন্যবাদ আপু এত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তানভীর ভাইয়ের কাছে যাব। ভাই আপনি তো আসলে মানে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগকৃত হয়েছেন, তো এইটা আসলে মেইনলি আমাদের একাডেমিক পড়াশোনা বেস। ভাই আমরা জানি আপনি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পোস্টের জন্য আর কি সিলেক্টেড হয়েছিলেন। ভাই ওই প্রিপারেশনটা আসলে কেমন ছিল, মানে আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি আলাদা চাকরির জন্য প্রিপারেশন, ওই ব্যাপারটা যদি একটু হাইলাইট করতেন। আপনার লাস্ট কথাটা আমি মিস করে গেছি, আরেকবার যদি বলতেন। হ্যাঁ ভাই আমরা তো জানি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পাশাপাশি জনতা ব্যাংকের সিনিয়র অফিসারের জন্য আপনি সিলেক্টেড হয়েছেন। ভাই বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটা ছিল আমাদের স্পেশাল নিয়োগ, মেইনলি আমাদের একাডেমিক পড়াশোনা বেস। কিন্তু ভাই জনতা ব্যাংকের ওইটা আসলে অন্য সেক্টর, মানে আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার অন্য একটা প্রিপারেশনও নেওয়া লাগছে। ভাই মানে আপনার একাডেমিক রেজাল্ট তো ভাই অনেক ভালো আমরা যেটা জানি, মানে পাশাপাশি দুইটা কিভাবে সামাল দিলেন বা কিভাবে নিলেন ভালো প্রিপারেশন? ধন্যবাদ আশিক আপনার প্রশ্নের জন্য। প্রশ্ন হচ্ছে যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে হচ্ছে জেনারেল ব্যাংকিং এ কিভাবে মানে ভালো করা যায় সেটা। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার থেকে, যদি বলি আমার এক্সপিরিয়েন্সের কথা, আমি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স অবধি আমার জবের জন্য পড়াশোনার কোনো এক্সপিরিয়েন্স সেরকম ভাবে নাই। যখন আমরা মাস্টার্স শেষ করি, যখন মাস্টার্সের থিসিসে যখন আমরা থিসিস টার্ম শুরু হয়, তখন আমরা চিন্তা হয় যে আসলে কোনো একটা দিক, কারণ সবার পক্ষে তো একাডেমিশিয়ান হওয়াটা হয়ে ওঠে না। তখন আমার কাছে মনে হলো যে আমি আসলে জেনারেল ব্যাংকিং এর দিকে যেতে পারি। আমি ফার্স্ট ইয়ার থেকে সবসময় একাডেমিক দিকেই ছিলাম। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি বলি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ, এটার জন্য আমাদের কোনো এক্সট্রা প্রিপারেশন নেওয়ার দরকার প্রয়োজন হয়নি। এখানে যারাই আছে কারোরই কোনো এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু এটার মানে এটা না যে এটা খুবই সহজলভ্য, অবশ্যই না। এটা কিন্তু আমরা 6 বছর ধরে পড়ছি বা 5.5 বছর ধরে পড়ছি, পড়ার একটা ফল অটোমেটিক হয়েছে। যারা ভালো একাডেমিক নলেজ রাখে অটোমেটিক্যালি তারা জবটি গেইন করেছে। এখন পাশাপাশি আমি জেনারেল ব্যাংকিং এ গেছি, কখন আমি গেছি মাস্টার্সে, যখন আমি থিসিস টার্মে, যখন আমার টোটালি অলরেডি অলমোস্ট সব কোর্সই কমপ্লিটেড। মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপার ভালো যে আপনি ইংলিশ, আমরা মিডিয়া ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ, তো ইংলিশটা নিয়ে আমাদের সেরকম কোনো প্রবলেম থাকে না। আপনি যদি দেখেন যে জেনারেল ব্যাংকিং এর যে ইংলিশটা মূলত হয় গ্রামার বেসড আর ভোকাবুলারি বেসড। তো মোটামুটি আমরা যেহেতু মিডিয়াম ইনস্ট্রাকশন যেহেতু ইংলিশ, সেহেতু আমাদের ইংলিশটা নিয়ে সেরকম কোনো প্রবলেম থাকে না। বাংলা আমরা অ্যাডমিশন টেস্টের সময় যেভাবে পড়ে আসি, সাহিত্য ব্যাকরণ যেভাবে পড়ে আসি, সেটা নিয়েও আমাদের সেরকম কোনো মানে আমরা খুব উইক থাকি না সেই ব্যাপারটা।
যখন আমরা ভার্সিটিতে চান্স পাই তখন কিন্তু আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে একটা জ্ঞান লাভ করি, এমএস ওয়ার্ড বলি, এমএস এক্সেল বলি, পাওয়ার পয়েন্ট বলি, একটা কম্পিউটার সম্পর্কে, আইসি সম্পর্কে একটা সামগ্রিক বিষয় তৈরি হয়। তো জেনারেল ব্যাংকিং এর আমি বাংলা, ইংলিশ, আইসিটি বলি, সবকিছুই কিন্তু কাভার হয়ে যাচ্ছে, শুধু বাকি থাকে হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি ম্যাথমেটিক্সটা নিয়ে যদি পড়ে থাকি তাহলেই আমার পক্ষে জেনারেল ব্যাংকিং এ এক চান্সেই টেকা সম্ভব। আমার যত মনে আছে, আমি যখন মাস্টার্সে ইন করি, যখন মাস্টার্সে আমি ভর্তি হই, তখন থেকেই আমি ম্যাথ করা শুরু করি, অনলি ম্যাথ, আর কোনো কিছুই পড়তাম না, শুধু মাস্টার্সের পড়াশোনা চালিয়ে যেতাম আর ম্যাথটা করতাম। তো আমার কাছে মনে হয়, এবং আমি যদি বলি জেনারেল ব্যাংকিং এ আপনার ম্যাথের ওয়েট ভ্যালুটা কত, যদি বলি আপনাকে বোঝাই বলি, ব্যাপারটা হচ্ছে প্রিলিমিনারিতে প্রায় 30 মার্কের মতো ম্যাথ আসে 100 মার্কের মধ্যে, এবং ব্রিটেনে 200 মার্কের মধ্যে আপনার 70 মার্ক ম্যাথ আসে। তো 300 মার্কের মধ্যে 100 মার্ক হচ্ছে ম্যাথ। তো আপনি যদি ম্যাথে ভালো করেন তাহলে আপনার জেনারেল ব্যাংকিংটা আপনার জন্য অনেকটাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়াটা অনেকটাই ইজি হয়ে যায়। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে, যে আমি ওইভাবেই আর কি চান্স পাওয়া জনতা ব্যাংক সিনিয়র অফিসারে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ভাই আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে, আপনি ব্যাংকিং সেক্টরে আছেন বা তার জন্য প্রিপারেশন নিয়েছেন, এই ব্যাংকিং সেক্টর বাদে আমাদের যারা ডিসিপ্লিন থেকে বের হচ্ছে তাদের জন্য কোন কোন সেক্টর গুলো আপনার কাছে প্রেফারেবল মনে হয়? আসলে আমরা যখন ভার্সিটিতে চান্স পাই, মানে আমাদের ক্যারিয়ার স্টার্ট কিন্তু তখন থেকে, মানে আমরা কিন্তু একটা ট্রেনে উঠে গেছি। এখন ট্রেনের অনেক স্টেশন থাকবে, সেটা হতে পারে আপনি বললেন যে অনেক সেক্টর আছে, যেমন বিসিএস হতে পারে একটা স্টেশন, হতে পারে বাইরে পড়তে যাওয়া, হতে পারে একাডেমিশিয়ান, হতে পারে ব্যাংক। আমার কাছে মনে হয় আমরা ডিমান্ডের একটা সংজ্ঞা পড়েছি যেখানে 3টা দিক থাকে, যে আপনি কোনো কিছুর প্রতি আপনার যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই তার প্রতি আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, সেটা আপনার পারচেস করার সামর্থ্য থাকতে হবে, এবং আপনার কাছে যে টাকাটা আছে সেটা মানে আপনার ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তো আমার কাছে মনে হয় আপনি কোন স্টেশনে যাবেন তার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, মনের দিক থেকে আপনার সামর্থ্য থাকতে হবে। সবাই সবটা সামর্থ্য থাকে না, এটা খুঁজে বের করতে হবে আমার সামর্থ্য আছে কিনা, এবং আপনার ওই ওটা অ্যাচিভ করার জন্য আপনার পরিশ্রম ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। আমার কাছে এটা মনে হয়। তো অন্য অন্য সেক্টরে যেতে গেলে যেটা হয়, যেমন বিসিএস, আমার কাছে বিসিএসটা মনে হয় যে একটু আউটার বিষয় আমাদের থেকে। আমরা যখন গবেষণায় আছি এটা একটু আউটার বিষয়, একাডেমিকের সাথে কোনো মিল নাই। তো আমার মনে হয় যে এটা করার জন্য ফার্স্ট ইয়ার থেকেই না, আমার মনে হবে যে আপনার 4th ইয়ার থেকে যদি শুরু করতে পারেন, যে বাংলা, ইংলিশ, সাহিত্য চর্চা, কারণ আমরা জানি যে সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন আসে বিসিএস এ। তা আমার কাছে মনে হয় যে বিসিএস এর যাওয়ার জন্য একটু এক্সট্রা, যদিও আমার খুব একটা আইডিয়া নেই, কারণ আমি বিসিএস এর প্রতি সেরকম অ্যাসপিরেশন কখনো ছিল না। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে বাইরে পড়তে যাওয়া। বাইরে পড়তে যাওয়া হতে পারে আপনার মনে করেন সিজিপিএ টা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তবে এটাই যে সবকিছু তা না। আপনারা আমি যেমন আমার খুব বাইরে পড়তে যাওয়ার খুব আগ্রহ আছে, এটা ভার্সিটিতে চান্স পাওয়ার পরেই আমার মানে আমি কোর্স এটাতে অনেক কোর্স করেছি, 2-1টা কোর্স করেছি কোর্স এটাতে। তখন এটা ডলার দিয়ে করা লাগতো, এখনো ডলার দিয়ে করা লাগে, কিন্তু আপনার এখন সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা ফ্রি আছে, যদি কেউ করতে চায় করতে পারে। তো আমার কাছে মনে হয় এসব কোর্স সম্পর্কে আইডিয়া রাখা উচিত যারা বাইরে পড়তে চায়, ঠিক আছে। এবং আমার মনে হয় যে আইএলটিএস, জিআরই যেটাই হোক, এটা সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত, যে আপনারা যদি বাইরের সেক্টরে যেতে চান, কেউ বাইরের দেশে পড়তে চান। আর আমাদের আর এন্টারপ্রেনারশিপের কথা যদি বলি, সেটা আবার অন্য ডাইমেনশন, এটা নিয়ে আসলে অনেক আমাদের
আমরা ইকোনমিক্স স্টুডেন্ট, আমরা ভালো জানি কোনটা রিসার্চ করে যেটা বেশি প্রফিটেবল মনে হবে অথবা সেই সেক্টরে গেলে ভালো হবে। ধন্যবাদ ধন্যবাদ। তাহির আপনাকে। ধন্যবাদ। সাহেবা আপু মনে হয় অনেক চুপ করে বসে আছেন আর কি, আপুর কাছে যায় আবার। আপু আপনি হচ্ছে মানে যেদিন আর কি রেজাল্ট পাবলিশ হয় ডিসেম্বরের 15 তারিখে, ওই দিন হচ্ছে আপনার থিসিসের ডিফেন্স ছিল। তার মানে হচ্ছে আপু লিখিত পরীক্ষা বা অন্য ভাইবা হচ্ছে আপনি আপনার মাস্টার জীবনের মধ্যেই শেষ করে আসছেন, মানে মোটামুটি পড়াশোনা শেষ হওয়ার আগেই জবটা পেয়ে গেলেন। আপু এই আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতিটা কেমন ছিল আপু এইটা? আচ্ছা, প্রথমে বলছি যে মাস্টার্স করার আগে মানে 2018 সালের জুন মাসে তো গ্রাজুয়েশন শেষ করলাম। তারপরে একটা ডিলেমার মধ্যে ছিলাম যে মাস্টার্স এখানে করব নাকি বাইরে কোথাও অ্যাপ্লিকেশন করব। সো এইটার মধ্যে দিয়ে বাসা থেকে কিছু অ্যাডভাইস নেই এবং সবকিছু চিন্তা করে দেখি যে না, এখান থেকেই মাস্টার্সটা স্টার্ট করি। এবং যেহেতু আমাদের মাস্টার্সটা 1.5 বছরের, অনেক দ্রুত ওই মাস্টার্সটা শেষ করা সম্ভব, আর একদম মানে কোনো গ্যাপ ছাড়াই আমরা আর কি স্টার্ট করছিলাম। তো সবকিছু বিবেচনা করে মাস্টার্সটা শুরু করি এবং এভাবেই কিছু জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া শুরু করি জবের জন্য। যেহেতু একটা ফ্রাস্ট্রেশন কিন্তু সবার ভেতরে চলে আসে একটা গ্রাজুয়েশনের পরে, যে কি করব না করব। মাস্টার্স করার পরে তো তারপরে আর স্টুডেন্টও থাকলাম না, তখন কি হবে। তো ওইটা চিন্তা করেই আর কি অ্যাপ্লিকেশন দিতে থাকলাম। এভাবেই বাংলাদেশ ব্যাংকেও দিলাম। তারপরে কোনো মানে ওভাবে কোনো তো মানে চিন্তা করি নাই যে না হ্যাঁ আমি এটা আহ, কি বলবো অ্যাচিভ করতেই হবে এবং এটাই আমার লাস্ট, আর এটাই আমার খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু মাস্টার্সটা করছিলাম, সাথে সাথে আমি ভাবছিলাম যে ধর পরীক্ষাগুলো দিলে আমার কিছু এক্সপেরিয়েন্স হবে। তো এভাবেই পরীক্ষা দেওয়া এবং পরীক্ষাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং ভাইবা পর্যন্ত যাই। তো মোটামুটি একদিক থেকে মাস্টার্সটাও হয়ে গেল, আর একদিক থেকে আমার এটাও আল্লাহর রহমতে হয়ে গেল। এবং ফাইনাল রেজাল্টটা আসলে আশা করিনি এত তাড়াতাড়ি দিবে। আমি মানে সবার কাছে শুনছিলাম যে একটু দেরি হয় হয়তোবা, বাট যেহেতু আমাদের 27 জন নিয়েছিল, মানে টোটাল ক্যান্ডিডেটস একটু কমই ছিল বলতে গেলে, তো সেই হিসেবে এমন একটা দিনে দিল যে মানে মাস্টার্সের ডিফেন্স মানে পড়াশোনা শেষ, আর রেজাল্টটাও পেয়ে গেলাম। আসলে অনেক খুশি ছিলাম। আর বলতে গেলে আমার খুশি থেকে আমার আব্বু আম্মু বেশি খুশি হয়েছিল আমার রেজাল্টের জন্য, এবং তাদের প্রাউড ফিল করানোর জন্য আমার খুশিটা আরো বেশি বেড়ে যায়। তো মোটামুটি সব মিলাই বলতে বলতে পারবো যে বেকারত্ব কি ওটা এখনো বুঝে উঠতে পারিনি, তার মধ্যেই জবটা পেয়ে যাই আল্লাহর অশেষ রহমতে। তো এই তো আসলেই ভালো লাগছে, বাট ভাবছিলাম যে খুব দ্রুত জয়েন করবো, বাট এখনো করিনি। ফার্স্টে একটু কেমন লাগছিল যে কি হবে না হবে বা কখন করব, বা এখনো ভাবছি যে এখনো তো মানে এই সিচুয়েশনটা এখনো শেষ হয় নাই, বা এটা কবে ওভারকাম হবে আমরা কেউই জানি না। তারপরেও ভাবছি যে না, অ্যাটলিস্ট আমাদের ওই টেনশনটা তো নেই যারা চাকরি পেয়েছি। বাসায় বসে আছি ঠিক আছে, বাট যারা ধরেন পায় নাই বা চেষ্টা করছে, তাদের কিন্তু মাথার মধ্যে অনেক বড় একটা ঝামেলা বা টেনশন রয়ে গেছে। তো সেটা থেকে মানে আর কি দূরে আছি, এটাই। ধন্যবাদ আপু। রোজি আপুর কাছে যাই আরেকবার। আপু আপনি খুলনা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করলেন। আপু প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল এবং প্রেসিডেন্ট গোল্ড মেডেল দুইটাই ছিল আপনার। তারপর বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ, মানে আপু সবকিছুই আসলে লেভেলটার বললাম না আর কি। আপু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে একজন মেয়ে হিসেবে আপু পুরো যাত্রাটা কেমন ছিল আপনার কাছে? ভাইয়া প্রথমে তো অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা কোশ্চেন করছো তুমি। এটা হচ্ছে যখন আমি ট্রানজিশনাল অনেকগুলো পিরিয়ড ছিল একদম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তো স্কুল লাইফে এরকম স্বপ্ন দেখতাম না একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, একটা না একটা জব পেতে হবে, কিন্তু কি জব পাবো বা কি করব ওরকম কোনো কিছু কোনো আইডিয়া ছিল না। আমি এমনি ছোটবেলা থেকে একটু জেদি ছিলাম যে না এটা আমাকে করতেই হবে। বাসা থেকে সেই সাপোর্টটা ছিল, কিন্তু গাইডলাইন্সটা দেওয়ার মতো ওরকম আমার আপুও খুব দ্রুত বিয়ে হয়ে যায়, তারপরে এমনি কোনো ইউনিভার্সিটির জন্য কখনো ট্রাই করেনি, ঠিক আছে, ওইভাবে কোনো তার কাছ থেকে অ্যাডভাইস আমার পাওয়া হয়নি। তারপরে কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার প্রথম বছরটা অনেক খারাপ যায় আমার।
তো আমার ওই বাবা মারা যান। ওই সময়টায় আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই। টোটাল ডিপ্রেশন কাকে বলে, এবং আমার ডিপ্রেশনের লেভেল এতই বেড়ে যায় যে একটা সময় আম্মা ডিসাইড করে যে না, এটা খুব খারাপ দিকে যাচ্ছে, আমাকে ডাক্তার দেখানো জরুরি। তো আমি ডাক্তার দেখানো হয়। তারপরে মোটামুটি 2-3 মাসের কোর্স করার পরে আমি যে আবার নর্মাল লাইফে আসি। তখন থেকে ঠিক করি, আমার এক টিচার ছিলেন কলেজে, ধ্রুব শঙ্কর রয়, প্রত্যেকটা মুহূর্তে মোটিভেট করতেন। আর একটা চরম একটা ভালো ফ্রেন্ড সার্কেল ছিল। ঠিক আছে, আমি কখনোই লোনলি ফিল করা বা কখনোই লাইফ থেকে অন্য ট্রাকে যাওয়া, এই জিনিসটা আমার কখনোই হয়নি। এত বেশি মোটিভেশন তাদের কাছ থেকে যে না আমি পারবো। আমি নিজেও জানতাম না আমার দ্বারা কখনো কিছু সম্ভব, কিন্তু এদের চরম বিশ্বাস ছিল যে তুই কিছু করতে পারবি, ঠিক আছে, অবশ্যই ভালো কিছুই হবে। এবার বাসা থেকে বললাম যে আমি এরকম ইউনিভার্সিটিতে পড়তে চাই, এরকম একা একাই যেতে দিতে হবে, কারণ ওই সময় আমার সাথে আমার ফ্যামিলি তো যখন তখন যে কোনো জায়গায় সুইচ করতে পারে না। তা আম্মা বললেন ঠিক আছে, তাহলে তুমি, আমরা তো মোংলায় থাকতাম, যে তাহলে খুলনা আমাদের যাওয়া আসা হতোই, খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো কিনা দেখো। আমার কাছে একটাই অপশন ছিল, খুলনা ইউনিভার্সিটি। ঠিক আছে, অন্য কোথাও চান্স পেলেও আমার, কারণ আমি জাহাঙ্গীরনগরের বিবিএ তে ওইখানেও আমি মিস করি। ঠিক আছে, বলাই ছিল যে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। এবং আল্লাহ রহমতে মোটামুটি খুলনায় আসি কোচিং করার জন্য। খুলনায় বাসা থেকে যে এই সাপোর্টটা আমি পেয়েছি যে না তুমি একা একা যাও, বা তুমি জানি তুমি পারবা, তো এমন কোনো কিছু হবে না। তো এই সাপোর্টটা অনেক, এটা সবাই পায় না কিন্তু। আর ওই মোমেন্টে তো আমার অবস্থা ছিল যে এরকম অন কাইন্ড অফ, কেউ না ভাবে যে আমি মেয়ে পড়াশোনা করাচ্ছে, বা ওই সময় মেয়েকে বিয়ে টিয়ে দিয়ে দিলে মনে হয় বেশি ভালো হয়, অন্তত ঘাড়ের থেকে একটা বোঝা কমে, এরকম টাইপের। হ্যাঁ, কারণ আমার গার্ডিয়ান ওরকম নাই। ঠিক আছে, ভাইরা তখন আমার ছোট, আমার 2 ভাই আমার ছোট, কিন্তু আমার আম্মা, আমি কি করে মানে হ্যাটস অফ। আমি সবসময় বলি যে ওনার সাহস অনেক বেশি ছিল, এবং উনি সব বিশ্বাস করতেন আমাকে যে আমি কিছু করতে পারবো, ভালো কিছু হবে। এরপর আমাকে বললেন যে দেখো, আমরা তো ফার্স্ট টাইমই তোমার চান্স পেতে হবে, সেকেন্ড টাইম বলে, আর আমি নিজেও সেকেন্ড টাইম নিতে যাইনি, কারণ সেকেন্ড টাইম আরেকটা বছর ওরকম মেন্টাল প্রেশার বা ওরকম সাপোর্ট কোনোটাই আমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারতেন না। আমি ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি, আমার কথা, এই কথাগুলো অনেকে জানে না, আমি কোচিং এ ক্লাস করতাম বিবিএর, ব্যাচ করতাম সোশ্যাল সায়েন্সের। ঠিক আছে, অলরেডি 2 নৌকায় কিন্তু আমি পা দেওয়া, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার যে কোনো এক জায়গায় চান্স পেতেই হবে। ইভেন আমি যদি ছবি টবি আঁকার নলেজ থাকতো হয়তো বা চারুকলা তো পরীক্ষা দিতাম। তো এরকম করে মোটামুটি বিবিএ তে ওয়েটিং হলো না। এবার লাস্ট আর খুলনা ইউনিভার্সিটি রেজাল্ট অনেক পরে দিল, তখনও বাসায় আমি তো একদম ফোন করে একদিন কান্নাকাটি করে অবস্থা যে মা এবার মনে হয় আমার আবার ব্যাক করতে হচ্ছে, আমার দ্বারা মনে হয় হবে না। আমার আম্মা বললেন না, তুমি দেখো তোমার দ্বারা হবে, তুমি পারবা। আমাদের জানুয়ারির 8 তারিখে রেজাল্ট দিল, এবং আল্লাহর রহমতে মেরিট পজিশন আসলো 29তম। তখন কি ইকোনমিক্স পাবো, তো এবার সাবজেক্ট কোনটা নিব, ইকোনমিক্স নিব না ডেভেলপমেন্ট স্টাডিজ, তখন নতুন সাবজেক্ট, কারণ আমরা সেকেন্ড ব্যাচ হতাম। তারপর সোশিওলজি। তো সবাই কোচিং থেকে বলতেছিলেন তুমি ডেভেলপমেন্ট স্টাডিজ নাও, নতুন সাবজেক্ট আছে, ভালো করলে দেখো এখানেই থাকতে পারো কিনা, এরকম টাইপের কিছু ছিল। কিন্তু আমার কি মনে করে আমি একদম যখন সাবজেক্ট চুজ করব, তখন আমি বলে দিলাম না, এই ডিসিশনটা আমারই নিতে হবে, আমি কোন জায়গায় যাব। তখন আমি নিলাম ইকোনমিক্স। ঠিক আছে, যে আমি ইকোনমিক্স পাচ্ছি, আমি ইকোনমিক্স নেই, আমি পারবো না এরকম তো কিছু হতে পারে না, আমি চেষ্টা করলে পারবো না কেন। ইকোনমিক্স এর কিছুই জানি না তখনও, কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল। আসলাম ইকোনমিক্স ডিসিপ্লিনে, এসে তো প্রথম টার্মে অনেক সমস্যা হয়ে যায়। প্রথম টার্মে তো কিছু বুঝে ওঠার আগেই যেই সিজি, যখন যেই জিপিএটা আসে ওটা অনেক লো থাকে। পজিশন অবশ্য সেকেন্ড ছিল আমার। ঠিক আছে, পজিশন সেকেন্ড থাকার কারণে এরপরে মোটামুটি এই যে জার্নি শুরু। আস্তে আস্তে যখন ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে সেকেন্ড হলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্মে ফার্স্ট হলাম, তখন মনে হলো না, মানে আমি যদি ভালো করে পড়াশোনা করি বা এই লাইনেই যদি থাকি, আমি অনেক ভালো কিছু করতে পারবো, আমার রেজাল্টটা ভালো হবে। আর তখন গোল্ড মেডেল পাবো বা কোনো কিছু এরকম কিছুই মাথায় আইডিয়া ছিল না। মনে হলো প্রথম টার্মে 3.5 থাকতে হবে, তারপরে মনে হলো এবার 3.7 টার্গেট করতে হবে, ডিস্টিংশন থাকতে হবে। এরপরে মনে হলো যে না, যখন ফাইনাল ইয়ারে আসলাম, মনে হলো গোল্ড মেডেলের হাতছানি পাচ্ছি, এটা হয়তো উপরওয়ালা আমার জন্যই রেখেছেন, তার মানে আরেকটু চেষ্টা করি।
চেষ্টা করতে করতে এটাও হলো। অবশ্যই আমার আম্মা অনেক বেশি প্রাউড ফিল করে সবকিছু মিলিয়ে। কিন্তু এই সাপোর্টটা একটা মহিলা যে তোমাকে অলরেডি সোসাইটির সাথে অন কাইন্ড অফ ওই সময় অনেক ধরনের প্রেশারই আসে, সোসাইটির সাথে তোমাকে লড়াই করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং প্রত্যেকটা মুহূর্তে সে, আমি যখন মনে হতো যে মা জব টব কি পাবো, ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছি, আর মা বলতে এই বের হয়েছে কয়দিন হয়েছে, আমরা 18 জুনে বের হলাম, 18 জুনে সরি 19 জুনে বের হলাম, 19 জুনে আমাদের মাস্টার্স কমপ্লিট হলো। এবং লাকিলি আমার একদিনও আমার মনে হয় আনএমপ্লয়েড থাকা লাগেনি, আমি একটা প্রজেক্টে ইনভলভ হয়ে যাই, তারপর হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে ঢুকে যাই। এরপরে আস্তে আস্তে মনে হচ্ছে যে না সম্ভব, জবের প্রিপারেশন যেটা নাও, এই যে ঢাকায় যাওয়া জবে, অনেকে তো বাসা থেকে একাও থাকতে দেয়, মানে মেয়েকে একাও পাঠায় না, কিন্তু আমার বাসা থেকে আমাকে কিন্তু পাঠাইছে, ওই সাপোর্টটা দিচ্ছে। এবং যে কেয়ার করেনি ওইটা না, কিন্তু তুমি দরকার নাই জবের এক্সাম দিতে যাওয়া, তোমাকে একা পাঠাবো না, এরকম হয়নি। মনে হয়েছে যে না, বাসা থেকে পাঠাইছে, বাসা থেকে যেই সাপোর্টটা আমি বলছি যে আমার এটা লাগবে, এটা করতে হবে। যখন টিউশন করতে একসময় প্রচুর টিউশনই করতাম, তো টিউশনই বাদ দিয়ে দিলাম যে না আমার মনে হচ্ছে আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, বা আমার মনে হচ্ছে আমি পজিশন থেকে সরে আসবো, সে সময় যত প্রকার সাপোর্ট বলছে তুমি শুধু মেন্টালি রেস্ট থাকো, তুমি ঠিকমতো পড়াশোনা করো, এবং তুমি কিছু ভালো কিছু করো, আমরা জানি তুমি পারবে, এই পটেনশিয়ালিটি তোমার আছে, এই বিলিভ রোজি করা আপু, আমাকে। আপনার জন্য একটা কোশ্চেন আছে। জি, আমাদের বলেন। 20 ব্যাচের একজন জুনিয়র কোশ্চেন করেছে যে এডির পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হয়, বা সিজিপিএ কত কি লাগে, এগুলো সে জানতে চেয়েছে। একটা কথা বলি, সিজিপিএ কোনো ব্যাপার না, কিন্তু আমরা যখন ওইখানে ভাইবা দিতে গেলাম, মোটামুটি যাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা দেখলাম যে আমাদের সিজিপিএ কারোই লো না, 3.60 নিচে ওইখানে কেউ নাই। কিন্তু এটা কোনো ম্যাটার না যে এটা আপনি সিজিপিএ এর কোনো দরকার, ঠিক আছে? সিজিপিএটা এমনি সবাই জিজ্ঞেস করে, যে কোনো ভাইভাতে যাবেন মোটামুটি সিজিপিএ জিজ্ঞেস করবে। আর ইকোনমিক্স থেকে পড়ে আসছেন, সিজিপিএ কি এমন টাইপের একটা মানদণ্ড যেটা হাই হলে ভাবে কি একটা ভালো স্টুডেন্ট, আবার লো হলে ভাবে যে হয়তো একাডেমিক লেভেলে এত বেশি ইন্টারেস্ট ছিল না, পড়াশোনা করেনি, তখন অন্য কোনো কোশ্চেন দিয়ে বা অন্যভাবে তাকে জাজ করে। কিন্তু তখন শুনে সিজিপিএ ভালো, তখন এটা সবার মাথায় রাখা উচিত যে সিজিপিএ ভালো শুনলে আপনাকে কিন্তু আপনার ওই অনার্সের সাবজেক্ট থেকে কোশ্চেন শুরু করবে, ঠিক আছে? আপনার হয়তো ওই ভাইবা বোর্ডটাই শেষ হবে, বা আপনার ওই কোশ্চেন গুলো ফেস করতে করতে যখন দেখে যে না সিজিপিএ একটু লো আছে, তখন ভাবে না যে খারাপ স্টুডেন্ট, সেটা আমি বলবো না, তখন ভাবে যে একাডেমিক ওই সাবজেক্টের প্রতি বা তার ইন্টারেস্ট হয়তো কম ছিল, ঠিক আছে? আর কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আমাদের রীতিমতো কথা বলা হয়ে গেছে। আমরা লাকিলি যে ইকোনমিক্সে পড়ে ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন, আমরা ওইখানে সবকিছু কোশ্চেন ছিল। আর আমার আরেকটা কথা হচ্ছে, যে সাবজেক্টে পড়ো না কেন বা আমরা পড়ছি না কেন, সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা না থাকলে সেটা থেকে কোনো কিছু আর্ন করা আমার মনে হয় না সম্ভব, ঠিক আছে? আমি আজকে একটা জিনিস মনে রাখলাম, আমি কোন রকম স্যারের ক্লাস অ্যাটেন্ড করছি, সামনে তাকায় আমার ডেস্কের ভিতরে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বিসিএস এর জন্য পড়াশোনা করছি, ঠিক আছে? আবার আমি এক্সপেক্টও করছি যে আমি ইকোনমিক্স থেকে অনেক ভালো কিছু পাবো, তাহলে কিভাবে সম্ভব? প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। আপনি ভালো করে যেই সাবজেক্টের সাথে আছেন, সেই সাবজেক্টকে ভালোবাসেন, আপনি এখান থেকে পে অফ পাবেন। আমার কাছে এটা মনে হয়, আমি মনে হচ্ছে যে ইকোনমিক্স আমি ভালো করে পড়াশোনা করার চেষ্টা করছি, ইকোনমিক্স থেকে এক্সপেক্ট করছি যে ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড বা এই পথেই আমি থাকি, তো আল্লাহর রহমতে এই পথেই আমার, আমি এখনো আছি, মানে আমার জবটাও হয়ে গেছে ইকোনমিক্স এর জন্যই। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপু। তানজির ভাইয়ের কাছে আবার একটু আসি। ভাই, হ্যাঁ, আমরা আসলে যে প্ল্যাটফর্মের মাধ্যমে কথা বলতেছি, খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক সোসাইটি, আপনার এই প্ল্যাটফর্ম আর কি, আপনি আমাদের আগের কমিটির প্রেসিডেন্ট ছিলেন। আহ, ভাই, কুয়েস নিয়ে যদি কিছু বলতেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ আশিককে কোশ্চেন করার জন্য। খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক সোসাইটি যখন শুরু হয়, তখন কুয়েসের সভাপতি ছিলেন আমাদের নুরুল ইসলাম সাদ্দাম ভাই। আমি সেই মেয়াদে ছিলাম হচ্ছে শিক্ষা সম্পাদক। এডুকেশন। তো হ্যাঁ, তো এখান থেকে শুরু করতে চাই কুয়েসের ব্যাপারে বলা থেকে। কুয়েস যখন শুরু হয় তখন কুয়েসের সেরকম কোনো ফান্ড ছিল না, মানে একদম বলতে গেলে জিরো। তো আমাদের
কুয়েস এর ইনোগ্রেশন প্রোগ্রাম হয়, আমরা অনেক একসাথে কাজ করি। সাদ্দাম ভাই আমাদের সহ সভাপতি ছিল হচ্ছে আমিনা খাতুন সুমনা আপু, সেক্রেটারি ছিল মেহেদি আমাদের ব্যাচমেট। তো আমরা সবাই মিলে আর কি একটা মানে ইনোগ্রেশন প্রোগ্রামের আয়োজন করি। সবাই পরিশ্রমের মাধ্যমে একটা অর্গানাইজেশনের সূচনা হয়। এর আগেও আমাদের বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন সংগঠন ছিল, যেমন যদি বলি যে ইসি রাউটার্স ছিল, বিবিএ একটা ছিল, বিজনেস ক্লাব ছিল, আরো অনেক। তো সেইখান থেকে আমি দেখলাম সিএসসি ছিল। তো আমাদের মধ্যে আমাদের কোনো সংগঠন নাই, আমাদের কালচারালি আমরা হয়তো বা সেরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারতেছি না, আমাদের হয়তো বা ডিবেট ডিবেট যেগুলো হয় সেগুলো অ্যারেঞ্জ করতে পারছি না। তখন সেই আসলে সেই ইম্পর্টেন্স থেকে আমাদের কাছে মনে হলো যে না, কোয়েস শুরু করা উচিত। এছাড়াও জব রিলেটেড বিষয়গুলো আমরা হচ্ছে দেখা গেলো যে আমরা সঠিক ইনফরমেশন পাচ্ছিলাম না। আমরা এটাও চিন্তা করছিলাম যে আজকে যেরকম একটা সেশন হলো যে জব রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড, এটা আসলে এই প্ল্যাটফর্ম না থাকলে তো আসলে সম্ভব হতো না কোয়েস না থাকলে। আমরা এটা চেয়েছিলাম একটা সময়, যদিও আমরা এভাবে করতে পারি নাই। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা করতে পারছো। তোমরা ভাই একই আর কি ভাই, আমরা তো একই। সেটাই সেটাই আমাদের মেয়াদ আমরা আসলে শুরু করলাম, তোমরা আস্তে আস্তে আগায় নিয়ে যাচ্ছ, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। তো আমি হচ্ছে দ্বিতীয় মেয়াদে হলাম হচ্ছে সভাপতি। তখন হচ্ছে আমার মনে হয় মাস্টার্স পড়ি। কুয়েস আসলে আমাদের অর্থনীতি যারা পড়ি, অর্থনীতির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, অর্থনীতি ডিসিপ্লিনের সাথে, তাদের জন্য একটা ভালোবাসার জায়গা আসলে। এটা আসলে সিনিয়র জুনিয়র আমাদের সেই 99 ব্যাচ থেকে শুরু করে এখন 20 পর্যন্ত চলে। সবার জন্য এটা একটা ভালোবাসার জায়গা। সবাইকে এখন একমাত্র এই আমাদের একটা অর্গানাইজেশনই আছে যেটা আমাদের সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে পারে। ঠিক আছে, সবার মধ্যে একটা যোগাযোগ, সেটা হতে পারে অনলাইন, হতে পারে এমনি কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জের মাধ্যমে সবাইকে এক করা। ঠিক আছে, তো এটা তো একটা দিক। কুয়েসের মাধ্যমে আরো যেগুলো হয়েছে, আমি দেখলাম যে ডিসিপ্লিনেরও কিছু পরিবর্তন আসছে। যেমন আমি দেখলাম যে এখন বৃক্ষরোপণ হয়েছে কুয়েসের মাধ্যমে, যেটা দরকার ছিল। আমাদের ডিসিপ্লিনেরও সৌন্দর্য বর্ধন হয়েছে। আগে যেটা দেখছি ব্যাডে যে বেশ সুন্দর সাজানো গুছানো করিডোর, সেটা এখন কিন্তু আমাদের হয়েছে কুয়েসের মাধ্যমে। ঠিক আছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমরা একটা সেমিনারও করেছিলাম, আমাদের লিয়াকত আলী অডিটোরিয়ামে একটা সেমিনার করেছিলাম। বাইরে থেকে একজন পিএইচডি ধারী একজন শিক্ষককে নিয়ে এসেছিলাম, মালয়েশিয়া থেকে সম্ভবত, এই মুহূর্তে খেয়াল নেই। তো আমরা একটা রিনাউন্ড সেমিনারের আয়োজন করতে পেরেছি। আমরা ডিবেট করে, আমরা জবের যে ধরনের কোশ্চেন হয় সেই ধরনের পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করেছি আমাদের ডিসিপ্লিনে, যেটা হয়তো অন্য কোনো আমাদের বিল্ডিং এ নাই, এটা আমি বলতে পারি। যদি বলি যে সোশিওলজি বলি, ইংলিশ বলি, বাংলা বলি, অন্য কোনো ডিসিপ্লিনে হয়তো আপনি পাবেন না, বাট আমাদের ডিসিপ্লিনে কিন্তু আমাদের কুয়েসের মাধ্যমে কিন্তু আমরা সম্ভব, এটা কিন্তু সম্ভব হয়েছে। বিভিন্ন জব রিলেটেড পরীক্ষা, জব রিলেটেড সেমিনার, ডিবেট, হ্যাঁ, তারপরে আমাদের যে সিনিয়রদের যে বিদায় অনুষ্ঠান, জুনিয়রদের রিসিপশন, একমাত্র কুয়েসের মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে সবকিছু ইজিলি করা। ঠিক আছে, এই জন্য আমি আমাদের ফ্যাকাল্টি মেম্বারদেরও ধন্যবাদ দিব যে তারাও আমাদের অনেক সহযোগিতা করে। আমি নিজেও আমাদের সমাজে উপদেষ্টা ছিল নাসিফ আফরিন স্যার এবং মুরাদ স্যার, তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই। তাদের সহযোগিতা ছাড়া আসলে আমাদের তো কুয়েসকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ঠিক আছে, তো আমি সবাইকে ধন্যবাদ দিব। আর তোমাদেরকে ধন্যবাদ দিব যে তোমরা এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছো, আরো করবা। আমাদের আরো সিনিয়র আছে যারা ক্যারিয়ারের ক্ষেত্রে সফল। ঠিক আছে, তাদেরকে তোমরা লাইফে নিয়ে আসবা আশা করি। ঠিক আছে, মানুষ তাদেরকে জানতে পারবে। আর যখন করোনা থাকবে না, করোনার প্রাদুর্ভাব চলে যাবে, তখন আশা করি যে এই ধরনের আমাদের ডিসিপ্লিনের প্রোগ্রাম যেন অ্যারেঞ্জ হয়। এই ধরনের ক্যারিয়ার রিলেটেড সেমিনার, ঠিক আছে, মানে তারপরে হচ্ছে কোনো একটা ওয়ার্কশপ যেমন হতে পারে। যেমন আমাদের কাছে অনেক কোশ্চেন আসছে, কিন্তু বিক্ষিপ্ত ভাবে প্রশ্ন আসতেছে যে আসলে এডি প্রিপারেশন, এডি গবেষণার জন্য আমাদের কি করতে হবে, মার্ক ডিস্ট্রিবিউশন কেমন, সিলেবাস কেমন, এটার জন্য আলাদা একটা প্রোগ্রাম করতে হবে, যেটাতে আমরা যেটাতে হয়তো বা আমাদের সহকর্মী বলি, ব্যাচমেট বলি, আমার জুনিয়র বলি, যে যারা কি সদ্য সুপারিশ প্রাপ্ত, তারা আসবে, তারা বলবে, যাতে করে একটা মানুষ যাদের ওই সাইডে গবেষণার সাইডে যাওয়ার আগ্রহ আছে, তারা যাতে জানতে পারে যে বিসিএস ক্যাডার হবে এরকম একজন ব্যক্তিকে তোমরা নিয়ে আসবা। তোমরা তাহলে ওরা বিসিএস সম্পর্কে একটা ওয়ার্কশপ হবে, যে বিসিএস সম্পর্কে জানতে পারলো, এটা ভবিষ্যতে যেন হয়। এটাই হচ্ছে। ধন্যবাদ সবাইকে যে এই ধরনের প্রোগ্রামের সাথে আমরাও যুক্ত হতে পেরে সবাই অনেক আনন্দিত।
এবং আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম 2 দিন ধরে, যখন থেকে জানতে পারছি সালমান আমাকে ফোন দিয়েছিল যে যে ভাইয়া আপনাকে এরকম ক্যারিয়ার আড্ডায় আমরা যুক্ত করতে চাই। আমি বলছি যে কোনো সমস্যা নেই, আমি আনন্দিত, এক্সাইটেড এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আহ, হ্যালো, আশিক মিউট আছে। okay. আপু মানে 1-3 ব্যাচ বা 1-4 ব্যাচ সবাইকে আসলে আমরা 1-7 ব্যাচ বা 1-8 ব্যাচ প্রত্যক্ষভাবে ক্যাম্পাসে মানে পেয়েছি আর কি। সাহেব আপু, ক্যাম্পাস নিয়ে আপু কোনো একটা অভিজ্ঞতা যদি শেয়ার করেন, আপনার কোনো একটা স্মৃতি ক্যাম্পাস যেটা সুখের বা দুঃখের আপনাকে অনেক নাড়া দেয় যে স্মৃতিটা। আচ্ছা, ক্যাম্পাস নিয়ে তো স্মৃতির অভাব নাই বলতে গেলে। জি আপু। সুখের দুঃখের দুইটাই আছে। বলতে গেলে দুঃখের স্মৃতিগুলো নাই বলি, সুখের স্মৃতিগুলো নিয়ে থাকতে যাচ্ছি। তো অনেকগুলো সুখের স্মৃতির ভিতরে আমি বলবো যে আমাদের মানে ফোর্থ ইয়ারটা, ঠিক আছে, ফোর্থ ইয়ারটা মানে আমাদের জন্য অনেক, আমাদের সব মানে সকল ক্লাসমেটদের জন্যই অনেক বেশি একটা স্মরণীয়। কারণ ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্ম থার্ড টার্মে যেরকম আমরা একাডেমিক প্রেশার গুলো সামলাইতে সামলাইতে অন্য জিনিসগুলো আসলে খুব বেশি এনজয় করতে পারি নাই, বা সবাই আসলে এক হয়ে ওরকম ভাবে এনজয় করতেও পারে নাই। ফোর্থ টার্মে উঠে তখন একটা সব আবেগ চলে আসে সবার ভিতরে যে না, আমরা এতদিন একসাথে একটা ফ্যামিলির মতো ছিলাম, বাট আসলে তো আর বেশি টাইম নাই। মাস্টার্স কে কোথায় করবে বা এখানেই সবাই থাকবে কিনা এটা কিন্তু কারো জানা ছিল না। তো সেটাকে আলাদা করে রেখেই ফার্স্ট ফোর্থ ইয়ার থেকে আসলে অনেক বেশি সবার ভেতরে একটা ইমোশন কাজ করে, এবং সেভাবেই আমরা আমাদের যেই একটা ক্লাসরুম আমাদের জন্য বরাদ্দ থাকে, তো ওখানে আমরা সবসময় ক্লাসের মজা করতাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ক্লাস ছিল হয়তো বা 12টা 1টা পর্যন্ত, মানে একদম লাস্ট যে সেমিস্টার ছিল। বাট আমরা আসলে কি বলবো, 12টা পর্যন্ত ক্লাস শেষ করে কেউই বাসায় যেতাম না। মানে চেষ্টা করতাম যে মানে যতটা সম্ভব আমরা যেন একসাথে থাকি বা একসাথে সময় পাস করি। তো আমরা ক্লাসে যতটুকু সময় থাকা যায় 5টা পর্যন্ত 4টা পর্যন্ত, তখন আমরা থাকতাম, বিভিন্ন গেমস খেলতাম এবং অনেক মজা করতাম, আড্ডা দিতাম। মানে এই জিনিসটা আসলে কখনো ভোলার না। আর এরকম দিন হয়তো আর কখনো আসবেও না, কারণ এখন বুঝি যে স্টুডেন্ট লাইফ অনেক বেস্ট, এটার থেকে ভালো লাইফ আর নাই আসলে। যখন মাস্টার্স করি তখনও ওই জিনিসটা কিন্তু ফিল হয় না অতটা, কারণ তখন একটা সবার মধ্যে একটা চিন্তা ভাবনা স্টার্ট হয়ে যায় যে কে কোথায় যাবে, কোন জব করবে, বা সেই প্রিপারেশনটা তখন নিতেই হবে অবশ্যই। না হলে কিন্তু আসলে একজন জব পেয়ে গেলে, যদিও আমরা সবাই ফ্রেন্ড, তারপর একজন জব পেয়ে গেলে একটু প্রেশার লাগে যে না আমি কখন পাবো বা আমি কেন পিছিয়ে যাচ্ছি। সেই চিন্তা করেই আসলে ফোর্থ ইয়ারটা অনেক বেশি ভালো কাটছে। এবং আমাদের জন্য, আমার বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলের জন্য ক্যাম্পাসে সাইদুল ভাইয়ের দোকান অনেক ফেভারিট একটা জায়গা। আমি অনেক বেশি টাইম ওখানেই পাস করেছি এবং আসলে ওইখানে অনেক ভালো স্মৃতি আছে এই আর কি। আর বলতে গেলে আমার ক্লাসে গ্রাজুয়েশন লাইফের যে ট্যুরটা ছিল, ওই ট্যুরটা আমার জন্য অনেক বেশি মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি মনে থাকবে। কি বলবো, অনেক স্মৃতি আছে, বাট ওটা আসলে কখনো ভোলার না, এটা সবসময় মনে থাকবে। ধন্যবাদ আপু। রোজি আপুর কাছেও আপু এক প্রশ্ন, ক্যাম্পাস নিয়ে আপনার কোন একটা স্মৃতি শেয়ার করেন আমাদের সাথে। ক্যাম্পাস খুলনা ইউনিভার্সিটির হচ্ছে মনটা এত বড়, জানো, এত স্মৃতি দিয়েছে, যেটা যদি আমি বলা শুরু করি আমি মনে হয় 2-3 ঘন্টা আমি একাই গেজায় দিতে পারবো। ঠিক আছে, আমার প্রথম দিন থেকেই আমার কাছে একটা অনেক মেমোরেবল ডে হয়ে গেছে, একদম ভর্তির দিনটাই। ঠিক আছে, আমি একা একা ভর্তি হতে আসছিলাম, কোনো কিছুই চিনি না। খুলনা ইউনিভার্সিটির রাস্তাঘাট যা বলি, এই ডিসিপ্লিন ওই ডিসিপ্লিন কোনো কিছুই চিনি না। ভর্তির দিন আসছি, মানে মোটামুটি ভর্তির দিনও আসছি, এসে যেহেতু কোনো কিছুই চিনি না, যখন বলা হলো যে এরপরে এক একটা প্রসেস যেটা ম্যানুয়ালি আগে করা হতো, মেডিকেলে যেতে হবে, মেডিকেল থেকে ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে টাকা জমা দিয়ে আবার ডিসিপ্লিনে আসতে হবে, এইসব জিনিসগুলো আমাকে অনেক বেশি ওই সময় আমাকে পেইন দিয়েছে। আমার একদম প্যাথেটিক ডে ছিল ওইটা।
পরে সবসময় মনে হতো যে এরকম ভাবে হয়তো তারা প্রথম আসে, তাদের জন্য এই দিনটা মেমোরেবল হয়ে যায় এরকম টাইপের কষ্টের জন্য। তোমার কোনো কিছু যদি না জানা থাকে এবং সে যদি একা আসে বা তার গার্ডিয়ানও হয়তো চেনে না ওনার ইউনিভার্সিটি কোনো, জি আপু। তখন মনে হতো যে এরপরে কেউ যদি কখনো হেল্প চায় যে আপু ওই দিন একটু এরকম ভর্তির সময় থাকতে হবে বা কোনো কিছু, আমি তখন ভাবতাম যে না, আমি যা যথেষ্ট মানে যতটুকুই পারি আমি হেল্প করব সবাইকে। পরের বছরও করলাম, কিন্তু তার পরের বছর হয়তো বা আবার হয়নি, সময় হয়নি দেখে করতে পারিনি। তো ওই দিনটাও আমি এখনো মনে করি ওই দিনটা আমার খুব মানে প্যাথেটিক ডে, আমার খুব কষ্ট লাগছিল। পরে এখন অবশ্য শুনি যে ওটা আর ম্যানুয়াল প্রসেসে নেই, ঠিক আছে, এখন অনলাইন বেস হয়ে গেছে। এটার জন্য আমি খুব মানে আমি নিজে পার্সোনালি অনেক খুশি, কারণ ওই হ্যাম্পারটা কাউকে নিতে হয় না এখন আর। আর এরপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকটা ইয়ারেই কিছু না কিছু জিনিস আছে যেটা তোমাকে মানে প্রত্যেকটা দিনের কথাই যদি বলো প্রত্যেকটা দিনের কথাই বলা যাবে। ফার্স্ট ইয়ারে যেমন আমাদের রেজাল্ট যখন খারাপ হলো, ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে মোটামুটি ব্যাচের রেজাল্ট খারাপ। আমার মনে আছে মনি ম্যাম আমাদের প্রত্যেককে ক্লাসে ডেকে ডেকে জিজ্ঞেস করছিলেন ইন্ডিভিজুয়ালি যে বলো কেন খারাপ হয়েছে, মানে হঠাৎ তোমাদের ব্যাচটা কেন এরকম। এবং সেই ব্যাচটা যখন ফোর্থ ইয়ারে বের হয় সবার কাছে আলাদা একটা এক্সপেকটেন্সের জায়গা ক্রিয়েট করে ফেলে, সবাই এত ভালোবাসে। যখনই কাউকে আমাদের সম্বন্ধে কিছু বলতে বলা হচ্ছে তখনই মনে হচ্ছে যে সবারই চোখে মুখে একটা আলাদা মায়া আমাদের জন্য, ঠিক আছে। আর আমরাও 40 জন, মানে হয় না উপরালাও কিভাবে যে এই পার্সন গুলোর একসাথে একটা রুমে রেখেছে যে মেন্টালিটি বলো যা বলো মোটামুটি সেম, ঠিক আছে, অনেক আউটলায়ার ছিল না ব্যাচের ভিতরে। তো এর জন্য হচ্ছে যে একটা খুব ভালো একটা ব্যাচ পেয়েছিলাম এবং সবার মন মানসিকতা খুব ভালো ছিল। একটা একটা দিন যখন পাস হচ্ছিল ফোর্থ ইয়ারে তখন মনে হলো শুধু কাউন্ট করতাম এই তোরা কে মাস্টার্স করবি কে করবি না বল, ঠিক আছে। আর র্যাগের 3টা দিন, ওই 3টা দিন কেউ মনে হয় না ভুলবে। যা যা করে নিয়ে 4 বছরে ঠিক প্রত্যেকটা জিনিস ওইভাবে আইডেন্টিফাই করছিলাম যে 4 বছরে কি করা হয়নি, তো সেই জিনিসটা করতে হবে। তো এইগুলো আমার কাছে প্রত্যেকটা জিনিস মেমোরেবল। কিন্তু মাস্টার্স এসে আর ওইভাবে হয়নি, কারণ সবাই তখন ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, সবারই চিন্তা ভাবনা আলাদা যে এই 1.5 বছর এর পরে কি করবো। কারণ তুমি মাস্টার্স যেদিন শেষ করবা তার পরের দিন থেকেই তোমাকে কোশ্চেন ফেস করতে হবে এখন কি করছো, ঠিক আছে। কেউ দেখবে না যে আমি জাস্ট আগের দিন আমার রেজাল্ট আউট হলো পরের দিন আমাকে এই কোশ্চেন করছে, এটা কি কিন্তু দেখবে না। ওই কোশ্চেনটার জন্য রেডি হওয়া সবার পক্ষে সম্ভব হয় না, মেন্টালি প্রেশারটা সবাই নিতে পারে না। তো সবার ভিতরে মাস্টার্স উঠে আর ওই কানেকশনটা খুব কমে যায়। মনের কানেকশন সেটা তো সবসময় থাকে, কিন্তু এই যে চাইলেও একটা আড্ডা দেওয়া হতো না, ঠিক আছে, চাইলেও সবাইকে সেই আগের মতো করে পেতাম না, এই জিনিসগুলো। ধন্যবাদ আপু। আপু আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো ভাইয়া। আপু আপনি যেহেতু ব্যাংকিং সেক্টর দিয়ে ক্যারিয়ার শুরু করতেছেন, আগামীতে নিজেকে কোথায় দেখতে চান? ব্যাংকিং সেক্টরে হোক বা অন্য কোনো সেক্টরে হোক, নিজের মানে পিক পয়েন্ট কোথায় চান? এখন আমার অলরেডি অনেকগুলো রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে চলে আসছে। যেমন 2টা গোল্ড মেডেল যখন পেয়ে গেছে তখনই মনে হয়েছে যে না, কিছু না কিছু করে দেখাতে হবে। এরপরে আল্লাহ রহমতে বেশি দিন ওয়েট করতে হয়নি, একটা সরকারি একটা খুব ভালো জব নিজের হাতে জি আপু। এখন, ঠিক আছে। এরপরে যদি বলো এই প্রফেশনে থাকবো নাকি অন্য প্রফেশনে সুইচ করবো, আমি এখনো জানি না। তবে যেখানেই থাকি সেখানে নিজেকে এমন জায়গায় দেখতে চাই যে আগামী 10 বছর বলো আগামী 5 বছর বলো যে জায়গায় দেখবো সেখান থেকে যেন আমি আমাকে যেন আরো 5 জন ফলো করতে চায়, ঠিক আছে। আমি যেন আরো 5 জনের বা 10 জনের আইডল হিসেবে কাজ করতে পারবো। ইভেন আমার কাছে মনে হয় আমি প্রত্যেকটা জিনিস অনেক মোটিভেটিং সবকিছু মিলে। আমার লাইফ স্টাইল হোক যা কিছু হোক সেই স্কুল থেকে এই পর্যন্ত আসা এই প্রত্যেকটা জিনিস অনেক বেশি মোটিভেটিং। তো সেই দিক থেকে মনে হয় যে না, যেখানেই থাকি যে প্রফেশনেই থাকি সেই প্রফেশনে তো নিজের একটা খুব ভালো একটা ডেজিগনেশন থাকবে এবং সবাই বলবে যে না, রোজিন আক্তার, রোজি যাই যেভাবেই বলুক না কেন যে ওনাকে ফলো করি, আমার আইডলকে আমরা এটা করি। থ্যাংক ইউ আপু। তানজির ভাই, ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাহেব আপুর কাছ দিয়ে শুরু করি। আপু জুনিয়রদের
জন্য কি সাজেশন থাকবে আপনার পক্ষ থেকে? আচ্ছা, জুনিয়রদেরকে আমি একটাই কথাই বলবো যে ধরো আমাদেরকে দেখে বা আমাদের কথা শুনে সবাই মানে এটা চিন্তা করতে পারে, হ্যাঁ ইকোনমিক্স পড়েছি, বাংলাদেশ ব্যাংকে এডি রিসার্চ হতে পারবো বা এরকম কিছু। ঠিক আছে, একটা স্বপ্ন হয়তো বা কেউ দেখবে যে একটা ভালো একটা পদ, এখানে আমি আমার নিজেকে দেখতে চাই, বা এখন ভাইয়া আপুরা যেখানে আছে সেখানেও যেতে চাই। এটা অবশ্যই ঠিক আছে। বা অনেকের চিন্তা যে হ্যাঁ আমি একাডেমিশিয়ান হব, টিচার হব, বিভিন্ন এনজিওতে বা বিভিন্ন ব্যাংকিং সেক্টরে কাজ করব। আমার কথা হচ্ছে পড়াশোনার সাথে সাথে নিজেকে যেন একটু ডাইভার্সিফাইড করতে। ঠিক আছে, মানে শুধুমাত্র যে পড়াশোনার ভিতরে থাকবো বা অন্য কোথাও যাব না, আমার রেজাল্টটাই ভালো হতে হবে এবং সেটা করেই মেনলি একটা টার্গেট কি থাকে বেশি, যে রেজাল্টটা ভালো করতে হবে, রেজাল্টটা ভালো করলেই সবকিছু। আমি দেখেছি যে আমাদের যখন গ্রাজুয়েশনের সময় বা একটা এরকম একটা এনভায়রনমেন্ট ছিল যে হ্যাঁ পড়াশোনা ভালো করো, রেজাল্ট ভালো করো, এখানে টিচার হতে পারবা বা এরকম কিছু। আমি নিজের থেকে বলছি, বাট এটা যেন সবাই না মনে করে। ঠিক আছে, সবাই কিন্তু সবকিছু হবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই যেন ডাইভার্সিফাইড হয়, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে সব সময়। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদের কিন্তু গড়ার সময় এখনই, প্রেজেন্টেশন স্কিলটা জন্য তারা অনেক ভালো করে ডেভেলপ করে। ঠিক আছে, আমাদের আমি এটা বলবো যে যারা ইকোনমিক্স আমার ছিল, আমাদের কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা আপ টু দা মার্ক আমি বলবো না। কারণ কি আমাদের চর্চাটা কিন্তু অত মানে বেশি হয় নাই। আমি বলবো যে মানে মাস্টার্সে এসে কিন্তু আমরা অনেক বেশি প্রেজেন্টেশন পেয়েছি, বাট সেই তুলনায় গ্রাজুয়েশন একটু কম ছিল। বাট হওয়ার কথা ছিল কি, গ্রাজুয়েশনের ফার্স্টের থেকেই যদি এখন হয়তো অনেক বেড়েছে। ঠিক আছে, ফার্স্ট টার্ম থেকেই যদি আমাদের প্রেজেন্টেশনটা বেশি হয় তাহলে কিন্তু ওই জিনিসটা আমাদের ডেভেলপ হবে, আমাদের ইংলিশ স্পিকিংটা অনেক বেটার হতো। বা হচ্ছে যেরকম ধরো অন্য জিনিসগুলো যেরকম প্রেজেন্টেশন স্কিল বা একটা স্লাইড কিভাবে বানাতে হবে, সুন্দর করে প্রেজেন্টেশন কিভাবে করতে হবে, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে বিভিন্ন ডাইভার্সিফাইড যে জিনিসগুলো আমাদের জন্য মাথায় থাকে। ঠিক আছে, শুধুমাত্র যে আমরা বিসিএস করবো, একটা ক্লাসে যদি 55টা স্টুডেন্ট বা 40টা স্টুডেন্ট যদি ম্যাক্সিমামই চিন্তা করে বিসিএস এর কথা, আমি বলবো এটা একটা ফেইলিয়ার। ঠিক আছে, ফার্স্ট, কারণ আমাদের চিন্তা করতেই হবে ডিফারেন্ট ভাবে। বিসিএস ঠিক আছে, বাট দেখা যায় বিসিএস এর মানে সংখ্যা কিন্তু সংখ্যা কিন্তু অনেক কম। সেই তুলনায় আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্টের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। তো তারা কোথায় যাবে? একটা সময় হয় কি, যখন এই জিনিসগুলো দু একটা গোল নিয়ে চিন্তা করি, পরবর্তীতে যখন তারা সেখানে অ্যাচিভ করতে পারে না, তখন কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। ঠিক আছে, তো ওই ফ্রাস্ট্রেশন থেকে দূরে থাকার কারণটাই কিন্তু ফার্স্টের থেকে আমাদের একটা অন্যভাবে চিন্তা করা উচিত। যা ঠিক আছে, আমার এটা একটা টার্গেট, আমার ব্যাংক টার্গেট। ঠিক আছে, ব্যাংক অনেক আছে, ব্যাংক থেকে অনেক বেশি নিয়োগ আমি দেখি হয় এবং অনেকে চলেও যাচ্ছে ব্যাংকিং সেক্টরে। বাট যদি না যায় তাহলে আমার কি করতে হবে? আমার অবশ্যই একটা প্ল্যান বি থাকতে হবে সবসময়। আমি বাইরে চলে যাচ্ছি, ঠিক আছে, বাইরের দেশে একটা মাস্টার্স করছি, যদি আমি ওখানে না থেকে যেতে পারি তাহলে আমার এখানে এসে কি করব? এরকম না যে বাইরে থেকে মাস্টার্স করে এসে এখানে আমি খুব ভালো একটা জব পাবো, এটার গ্যারান্টি কিন্তু কেউ দেয় না। ঠিক আছে, সো সো মেইনলি হচ্ছে কি আমার স্কিল গুলো ডেভেলপ করতে হবে সব দিক থেকেই। আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও কিন্তু জব করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের ইকোনমিক্স থেকেও করে মানে থাকা উচিত। কারণ আমি দেখেছি আমাদের ক্লাস থেকে আমার ফ্রেন্ডও কিন্তু একটা মানে কর্পোরেট লেভেলে গিয়েছে। ঠিক আছে, তো নাথিং ইজ ইম্পসিবল। আমরা কিন্তু চেষ্টা করলে সব জায়গায় যেতে পারি, ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট। তো আমি এটাই বলবো আমার জুনিয়রদেরকে যে মানে সব মানে যেগুলো আর কি খুব বেশি দেখছি কি মানে ইম্পর্টেন্ট বা যেগুলো খুব বেশি পয়েন্টেড আউট হয়ে আছে, যেরকম বিসিএস জব, এগুলোর পাশাপাশি এনজিও আছে বা বিভিন্ন রিসার্চ ফিল্ড আছে, এগুলোতেও যেন আমরা ফোকাস করি এবং যেটাই করি না কেন অনেক সুন্দরভাবে সেটাকে মানে অ্যাচিভ করার চেষ্টা করব। অবশ্যই একাডেমিক জিনিসগুলোর খেয়াল রাখবো, কারণ একটা জব মার্কেটে যাওয়ার জন্য একটা মিনিমাম কাট পয়েন্ট তো থাকেই। একটা রেজাল্ট মিনিমাম না হলে তো আমরা অ্যাপ্লাই করতে পারছি না, সেটা যেন অবশ্যই মনে থাকে। আজকে হয়তো বা 3.5 পেলে আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারছি, পরবর্তী 4 বছরে বা 3 বছরে দেখা যাবে যে 3.75 পেয়েও আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না। সো সেটাও খেয়াল রাখতে হবে। মোটামুটি আমরা জন্য মানে গ্রাজুয়েশন লাইফটা অনেক সুন্দরভাবে মানে যেটা পড়ছি সেটা বুঝে পড়ি আর ডাইভার্সিফাইড চিন্তা করি।
আহ, নিজেকে ওইভাবেই বিল্ড আপ করি, এটাই হচ্ছে আমার অ্যাডভাইস। আপু একটা কমেন্ট আসছে নাদিয়া নাজনীন কেয়া, মানে আমার ব্যাচমেট কমেন্টটা করছে। আহ, এর উত্তরটা মনে হয় অলরেডি তানজির ভাই দিয়ে দিতেন আমাদের সেশনের প্রথম দিকে। নাদিয়া নাজনীন কেয়ার প্রতি অনুরোধ, আমাদের সেশনটা প্রথম দিকে একটু দেখে নেবে আবার, তাহলে মনে হয় উত্তরটা পেয়ে যাবে। আহ তানজির ভাইয়ের কাছে, ভাই জুনিয়রদের উদ্দেশ্যে আপনার সাজেশনটা ভাই। আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে ডিসিপ্লিনে পড়ি অর্থনীতি, এটার পরিসর কিন্তু ব্যাপক। এত মানে হতাশা হওয়ার কিছু নেই যে আমি পাশ করে আমি বেরিয়ে কি চাকরি করব। এর পরিসরটা ব্যাপক, শুধু আমরা খুঁজে পাই না বলে, আমাদের তথ্যের অভাব বলে আমরা বুঝতে পারি না। আমি যদি শুধু বাংলাদেশ ব্যাংকের কথাই চিন্তা করি, অনলি বাংলাদেশ ব্যাংক, যেটা আমার অভিজ্ঞতা আছে, বাংলাদেশ ব্যাংকে একমাত্র অর্থনীতির স্টুডেন্ট, একমাত্র না, কয়েকটা 4টা 5টা ডিসিপ্লিন আছে যারা কেবলমাত্র 3টা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারে। আমরা এই অর্থনীতির স্টুডেন্টরা জেনারেল সাইডে পরীক্ষা দিতে পারি, আমরা পরিসংখ্যানে পরীক্ষা দিতে পারি, সহকারী পরিচালক পরিসংখ্যান, এবং আমরা সহকারী পরিচালক গবেষণায় পরীক্ষা দিতে পারি। তো আমাদের জন্য 3টা সেক্টর খোলা। এছাড়াও আপনি যদি দেখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সেখানেও কিন্তু ইকোনমিক্সের আলাদা ক্যাটাগরি আছে, আলাদা করে ক্যাটাগরি আছে যে আপনি পরীক্ষা দিতে পারবেন। এছাড়া আরো অনেক স্পেশালাইজ জায়গা আছে যেখানে অর্থনীতি স্টুডেন্ট ছাড়া কাউকে প্রিফার করা হয় না। সো আমরা কিন্তু খুব একটা দামি সাবজেক্টে পড়ি, ঠিক আছে? তো আমার একটা সাজেশন হবে, সেটা হলো যে আমাদের যে কারিকুলামটা আছে, এটা কিন্তু একটা মাস্টার ক্লাস কারিকুলাম, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি খুঁজে পাবেন না। আমাদের ইকোনমিক্সে এটা অনেক টাকা ফান্ডিং করে এই কারিকুলামটা তৈরি করা হয়েছে। আমার কথাটা হলো, সেটা হলো যে আপনারা অ্যাটলিস্ট আপনাদের প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা টার্মের শুরুতে যে 1101 2101 যে কোর্সগুলো থাকে, যে 101 যে কোর্সগুলো থাকে, এই কোর্সগুলো একটু গভীরভাবে পড়ার চেষ্টা করেন। একটু খাতায় এর যে বেসিক টার্মিনোলজি গুলো আছে এগুলোকে লিপিবদ্ধ করার চেষ্টা করেন। আর যে ম্যাথমেটিক্স যে ইস্যুগুলো আছে, যে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্স, এই 3টা সাবজেক্ট একটু গভীরভাবে পড়ার চেষ্টা করেন। তো মাদার যে আমাদের সবসময় 01 কোর্স সবসময় মাদার কোর্স বলা হয়, মাদার কোর্স। তো এইগুলাকে আপনি নিজের মধ্যে নিয়ে নেন, খুব একটা সময় লাগবে না নিতে, আমার যেটা মনে হয়। যদি একাডেমিক নলেজে বা একাডেমিক দিকে যেতে চান, তাহলে আমার পরামর্শ হচ্ছে এটা। আর যদি মনে হয় না শুধু ব্যাংকিং, শুধু জেনারেল ব্যাংকিং এ যেতে চাই, আমি বলবো যে আপনারা আপনাদের ম্যাথের, আপনারা আপনার গণিতের ধারটা বৃদ্ধি করেন। প্রতিদিন দরকার হয় 5টা করে গণিত, কঠিন কঠিন হার্ড হোক, মিডিয়াম হোক, সহজ হোক, সেইগুলো করার চেষ্টা করেন। ঠিক আছে? যদি বলেন জেনারেল ব্যাংকিং এর কথা, প্রতিদিন আপনি হচ্ছে 10টা ভোকাবুলারি পড়েন, অ্যান্টোনিম পড়েন, সিনোনিম পড়েন। এটা হচ্ছে আমার জেনারেল ব্যাংকিং এর সাজেশন হবে এটা। ঠিক আছে? আমাদের ইকোনমিক্স স্টুডেন্টদের একটা ব্যাপার ভালো, যে মনে করেন আমরা কিন্তু জব ফিল্ডে অলরেডি 50% এগিয়ে আছি ওনাদের থেকে। আপনি আমার 2019 সালে 4 থেকে 5টা ব্যাংকে ভাইবা দেওয়ার অভিজ্ঞতা আছে। সেই আলোকে যদি আমি বলি, তাহলে প্রত্যেকটা ভাইভাতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে ইকোনমিক্সে আপনি মনে করেন জিডিপি জিএনপির মধ্যে পার্থক্য কি, নর্মাল গুডস এবং লাক্সারিয়াস গুডের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, আপনার আপনার একটা দেশের রিজার্ভ কতটুকু হওয়া দরকার, সব কিন্তু অর্থনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক জিনিস আপনাকে ভাইভায় জিজ্ঞেস করা হয়। আমার সাথে যে সিএসসি স্টুডেন্টটাও ভাইভাই দিতে গেছে, তাকেও কিন্তু এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করছে অর্থনীতি থেকে। তো আমার কাছে মনে হয় আপনার যদি একাডেমিক নলেজটা ভালো থাকে, জেনারেল যত জায়গায় আপনার ইকোনমিক্স থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবেই, সে সিএসসি স্টুডেন্ট হোক, সে আপনার বিবিএ স্টুডেন্ট হোক, আপনাকে কিন্তু অর্থনীতি থেকে কোশ্চেন জিজ্ঞেস করবেই। তো আপনার যদি একাডেমিক নলেজটা ভালো থাকে, তাহলে আপনি 1 মার্ক হলেও এগিয়ে থাকবেন ভাই ভাই। জি আর পাশাপাশি ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, জিকে, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, ম্যাথ, এগুলো তো আপনার মানে পড়তে হবেই যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এটা জাস্ট ভাইবার জন্য আমার একাডেমিক নলেজ কিন্তু লাগছে। আমি জাস্ট এটা বলবো যে আপনারা পড়াশোনাটা করেন এমন ভাবে যাতে করে আপনার একাডেমিক নলেজটাও ঠিকঠাক থাকে, প্লাস আপনার যখন জবের কোনো একটা প্রক্রিয়া শুরু হবে, প্রিলিমিনারি হোক, লিখিত হোক, আপনি যাতে করে ম্যাথ হোক, বাংলা হোক, এগুলো নিয়ে একটু চর্চা করেন, দেখবেন যে আপনার জন্য জব সেক্টরটা যখন ডাইভার্সিফাইড হয়ে যাবে, তখন আপনার জব করা খুব ইজি হয়ে যাবে।
ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আহ, রোজি আপু, আপনার সাজেশনের জন্য অপেক্ষা করতেছি আমরা। Obviously, আমার কাছে এখন প্রেজেন্টে আমি যেটা প্রায় দেখি যে ফার্স্ট ইয়ার কোন রকম পার হয়, সেকেন্ড ইয়ার ওঠার পর থেকেই সবার ভিতরে আলাদাভাবে কাজ করে জব পাবো কবে, ঠিক আছে, জবের জন্য কি পড়াশোনা করব। তো ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে পারলো না, সেকেন্ড ইয়ারে উঠে আমি জব নিয়ে অলরেডি ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছি। আর যখনই কোনো কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, না হবে এইটা না হবে ওইটা, ঠিক আছে, তখন আমার কোনো একাডেমিক পড়াশোনাও ভালো হবে না, আর তখন আমি ইচ্ছা করলেও জবের এক্সাম দিতে পারবো না, অনার্স যেহেতু আমার কমপ্লিট না। তো সেজন্য বলবো যে অনার্স পর্যন্ত অন্তত খুব ভালো করে নিজের যেই সাবজেক্টটাতে আছেন, যে ডিসিপ্লিনে আছেন, সেই ডিসিপ্লিনের একদম 100% ইউটিলাইজ করেন ওই সাবজেক্টটার সাথে, ঠিক আছে। আর তারপরে মাস্টার্সের একদম প্রথম দিকে আপনি যদি বিসিএস হোল্ডার হতে চান, বা আপনি যদি মনে করেন না আমি ব্যাংকে যাব, বিসিএস যদি একটু লেন্থি প্রসেস, লং প্রসেস, আপনি যদি মনে করেন না, এই যে নাদিয়া নাজনীনকে ওটা দেখছিলাম যে ও হচ্ছে ব্যাংকের প্রতি প্যাশন বেশি, যদি মনে করে যে আমি ব্যাংকেই যাব, তাহলে আমি কিভাবে পড়াশোনা করলে বা কেমন করে যদি আমি সবকিছু গুছিয়ে নেই, মাস্টার্স এর ওই 1.5 বছরই অনেক হেল্পফুল হবে। কিন্তু ও 1.5 বছরের ভেতরেই অন্তত অনেকগুলো সার্কুলার পেয়ে যাবে, এবং প্রত্যেকটা সার্কুলারে ও অনেক ভালো করতে পারবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, অনেকে ভাবে কি যে আগে আমি নিজেকে খুব ভালো ভাবে প্রিপেয়ার করি, তারপরে আমি একটা জব এক্সাম দিব। আমার কাছে ওইটা মনে হয় না। আমার কাছে মনে হয় তোমার প্রথমে একটা এক্সাম দেওয়া খুব জরুরি, নিজের বেস্টটাকে জাস্টিফাই করার জন্য, যে তুমি কোথায় আছো, তোমার বেস্টটা কেমন। আমি যখন 2টা কম্পিটিটিভ এক্সাম পেয়েছিলাম, 8 ব্যাংক, সমন্বিত 8 ব্যাংক, সমন্বিত 4 ব্যাংক, 2টা পরীক্ষা দিয়েছিলাম, এবং কোনো প্রিপারেশন ছাড়া আমার কাছে মনে হয় আমি এমনি গেছি বাসে করে, আবার পরীক্ষা দিয়ে আবার চলে আসছি, দুটাতেই কিন্তু আমি প্রিলিতে টিকে গেছিলাম। তো প্রিলিতে টেকার পরে মনে হলো না, আমার বেস যেটা আছে সেটা দিয়ে আমার কাছে প্রিলি ওভারকাম করা সম্ভব। তার মানে আমার পড়াশোনা করতে হবে কিসের জন্য? রিটেনের জন্য, ঠিক আছে। আর রিটেন ভালো করতে গেলে অবশ্যই আমার ম্যাথ ভালো করতে হবে। আর তখন এখন দরকার আমার ম্যাথের প্র্যাকটিস, ঠিক আছে, কারণ অলরেডি আমার অনার্সের যা রেজাল্ট আছে সেটা খুব ভালোভাবে আমি জানি যে অনার্সের রেজাল্ট কি, মাস্টার্সেরও আমার আমি কাউন্ট করতে পারছি যে 2 টার্মের রেজাল্ট আছে, আর মোটামুটি অনার থিসিসের রেজাল্ট কি আসলে আমার পজিশন কেমন থাকবে বা কিছু। আর সিজিপিএ ঠিক আছে কোনো ম্যাটার করে না, কিন্তু অনেক জায়গায় ম্যাটার করে না এরকম না। আপনি যখন অনেকগুলো ডোর ওপেন রাখবেন আপনার জন্য, তখন কখন কোন ডোর আপনার জন্য নক করতেছে আপনি কি করে বুঝবেন? আমরা যে আমি আমার কথাই বলি, আমি ব্যাংকিং প্রফেশনে আসবো, আমি নিজেও সেটা অনার্স পর্যন্ত জানতাম না, কিন্তু ঠিক আছে, এরপরে মনে হলো যে না, আমি ডাইভার্সিফাইড হই, আর ইউ হ্যাভ টু বি অলরাউন্ডার। আমার কাছে সেটা মনে হয় যে আপনার অবশ্যই এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড টিকে থাকতে হলে অলরাউন্ডার হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি যে শুধু একটা প্রফেশনের দিকে তাকিয়ে এইখানেই বসে থাকবো, এবং আদৌ সেটা আমার জন্য কবে হবে সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে। তো সেদিকে না ঘুরে, এবং ওটা যদি না হয় তখন আমার মেন্টাল স্ট্রেস যে লেভেলে থাকবে, সেটাও কি আমি ওইখান থেকে মোটামুটি রিলিজ করে আসতে পারবো কিনা সেটাও কিন্তু আমি বলতে পারবো না। এক্ষেত্রে বলবো যে অনেকগুলো ডোর ওপেন রাখেন। আপনার কাছে মনে হয় আপনার ঠিক আছে, কারো যদি একাডেমিশিয়ান হওয়ার ইচ্ছা থাকে একাডেমিশিয়ান হোক, যদি না হয় তাহলে হয়তো অন্য কোনো একটা জবে যাক, যদি তাও না হয় তাহলে আমি বাইরে চলে যাই। আমার কাছে তো অনেক অপশন, আমি একটা দুইটা অপশন ক্রিয়েট করে এবং তারপরে সেটা নিয়ে ফ্রাস্ট্রেশন কাজ করবে নিজের ভেতরে, এখন আমার দ্বারা কি হবে, আমি কি আদৌ কিছু পারবো। আরেকটা স্টুডেন্টদের দেখি প্রায় আর্টিকেল পড়ানো হলে ক্লাসে বলতে থাকে, ইস আমি কি একাডেমিশিয়ান হব, আমি কি রিসার্চ ফিল্ডে যাব, আমার তো ইচ্ছা নাই, এরা তো 4-5 জন, এরাই 4-5 জন যাবে, এদেরই ইচ্ছা এদেরই পড়াক, এরকম কিছু। আমার কথা, সবকিছুই মনোযোগ দিয়ে, এবং কখন যে কোনটা কাজে লাগবে আপনি নিজেও জানেন না। আচ্ছা আপনার রিসার্চের ইন্টারেস্ট নেই, কিন্তু আপনি ওখান থেকে এক ভোকাবুলারি শেখেন না, ওখান থেকে আপনি সেন্টেন্স স্ট্রাকচার করতে শেখেন না, ঠিক আছে। সবকিছুর ভিতর ইন্টারেস্ট যদি খুঁজে পায়, সে ডেফিনেটলি সাকসেস মানে তার কাছে আসবেই। হয়তো একটু লেটও হবে, আমার কাছে সেটা মনে হয় না, অনেক বেশি লেটও হবে না, ঠিক আছে। অনার্সের শেষ হয়ে পারেনি সেটা নিয়ে অনেক ফ্রাস্ট্রেশনের ভিতর চলে যাওয়া, জব কি হবে না হবে কোনো কিছু, মাস্টার্সে উঠে পারেনি, অনেক আছে যে আমরা মাস্টার্সও করছি না, কেন, আমি জবের জন্য পড়াশোনা করব, ঠিক আছে, আমার জবের জন্য পড়াশোনা করতে হবে, আমি মাস্টার্স করবো না, এই ডিসিশন গুলো কিন্তু আমি সাপোর্ট করি না। কারণ প্রত্যেকটার সময় আছে আলাদা আলাদা। আপনি যদি মনে করেন আপনি দুইটাকেই একসাথে, আপনি তো অনেক কিছুই একসাথে করতে পারছেন, তাহলে আপনি কেন পড়াশোনা আর জবের পড়াশোনা করতে পারবেন না? প্রত্যেকদিন 2 ঘন্টা দেন, 2 ঘন্টা না হয় 1 ঘন্টা দেন, ঠিক আছে। অলরেডি কিছু কিছু জিনিসে তো এগিয়ে আছেনি, আমরা যেভাবে অ্যাডমিশন টেস্ট পার করে আসছি,
তারপর বাংলার ব্যাপারটা ওইখানেই মোটামুটি 50 to 60% সলভ। বাকি 50 to 60% হয়তো অনেকে আছে যে বিসিএস এর যে বাংলার যে পোর্শনটা, ওটা আমরা যদি সলভ করা কারো থাকে, তাহলে সে ওইখানে যে চোখ বন্ধ করে শুধু টিক দিয়ে আসবে প্রিলিমিনারিতে, ঠিক আছে। আর ইংলিশের যেটা আমাদের যেভাবে শেখানো হয়, ঠিক আছে, আমাদের একদম ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি মাস্টার্সের শেষ পর্যন্ত আর্টিকেল হোক যা বলি আমরা, কিছু একটা আর্টিকেল কি করে পড়তে হয় এটা কিন্তু আমরা যেভাবে জানি অনেকেই কিন্তু কিছুই জানে না। এগুলো আমাদের প্লাস পয়েন্ট, আমরা একটা রিপোর্ট কত সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, এটা যে আমাদের জন্য কত বড় প্লাস পয়েন্ট। তো এটাকে নেগেটিভলি না দেখে প্রত্যেকটা জিনিস শেখার, এবং কর্পোরেট লাইফে প্রত্যেকটা জিনিসই আপনার দরকার আছে। তখন মনে পড়বে সেটা তো তখন শেখাইছিল, আমি কেন শিখিনি, এইটা না বলি, তখন যেন বলি যে না আমি এটা পারি, ঠিক আছে। সবার ভেতর থেকে যেন আমার এক্সপ্রেশনটা আলাদা, একটা গুড এক্সপ্রেশন তৈরি হয়। ইভেন আমরা যখন ভাইবা দিতে গেলাম বা যা কিছু গেলাম, যেখানে যাই খুলনা ইউনিভার্সিটির কথা যদি বলি, তখন বলে যে না এখানকার আমরা তো মানে প্রোডাক্ট, খুলনা ইউনিভার্সিটির প্রোডাক্ট। যখন আমরা মার্কেটে সেল হতে যাই তখন ডেফিনেটলি তারা বলে যে না খুলনা ইউনিভার্সিটির প্রোডাক্ট ভালো। এই কথা যখন শুনি, আমার কথা না বলুক, অন্য একজনের কথা বলুক বা যা খুশি, কিন্তু কথাটা শুনলেও কিন্তু ভালো লাগে যে না খুলনা ইউনিভার্সিটির কথা বলছে, ঠিক আছে। আমার কথা ফ্রাস্ট্রেশনে প্রথম দিকে পড়ে যাওয়ার কোনো দরকার নাই, অনার্স শেষ হোক, অনার্স পর্যন্ত আর বিসিএস এর পড়াশোনা করতে করতে মানে ইউনিভার্সিটি লাইফটাই চলে যায়। দেখা যায় যে ফ্রেন্ডের সাথে এখন একটা কোনোদিন তার একটা আড্ডাও দেওয়া হয়নি কখনো, হয়তো কোনো একটা তাকে যদি বলে একটা মেমোরি শেয়ার করতে, সে হয়তো শেয়ারও করতে পারবে না, ঠিক আছে। এমন একটা অবস্থায় অনেকে চলে যায়। আমার কথা ওরকম, আমার কখনোই এরকম জিনিস পছন্দ না। আমার প্রত্যেকটা, আমি এমন কোনো ইভেন্টস নাই সেখানে যেখানে মনে হয় আমি কেউতে অ্যাটেন্ড করিনি, ঠিক আছে। খেলার মাঠ হোক, মানে অবশ্যই নিজে পার্টিসিপেট করিনি, কিন্তু কিন্তু খেলার মাঠে ছিলাম, ঠিক আছে। যে কোনো প্রোগ্রাম হোক, প্রোগ্রামে পার্টিসিপেটও করছি, প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের সাথেও ছিলাম, সবকিছু মিলিয়ে। তো এরকম হয়তো সবাই বলতেও পারবে না যে তারা এই কাজটা করছে, কিন্তু কি করছে, ক্লাসের সামনে এইভাবে তাকিয়ে আছে আর নিচে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য বই নিয়ে বসে আছে, না ওইটা শুনছে না এইটা পড়ছে। আমার কাছে মনে হয় না যে সে 100% বলতে পারে না আমার এই পড়াটা খুব ভালো করে হয়েছে। আপু ধন্যবাদ অনেক আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা মনে হয় সেশনের একেবারে শেষের দিকে চলে আসছি, সাদমানের কাছে যাচ্ছি। সাদমান, আপুর কাছে একটু শুনতে চাইবো যে জুনিয়রদের জন্য তার কি মতামত থাকবে। আপুর কাছে গেছিলাম ভাইয়া। হ্যালো, সাদমান আরেকবার কোশ্চেনটা করো। সাইবা আপু আপনার কাছে জানতে চাইবো জুনিয়রদের জন্য আপনার কি মতামত থাকবে, আর ওভারঅল আজকের অনুষ্ঠান নিয়ে আপনার কি মতামত। জুনিয়রদের নিয়ে তো বললামই হ্যাঁ, যে আর কি শুরু করছিলাম। আপু আমাদের লাইভ সেশন নিয়ে আর কি ওভারঅল কিছু বলেন। আচ্ছা, লাইভ সেশন নিয়ে ফার্স্টেই যে প্ল্যাটফর্মটা কুয়েসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে যাচ্ছি যে আমাদেরকে একটু কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এরকম কোনো মানে এভাবে কথা বলতে পারবো বা এরকম ভাবে মানে জুনিয়রদের কিছু অ্যাডভাইস দিতে পারবো একটা প্ল্যাটফর্মে, সেটা আমি চিন্তা করিনি। এটার জন্য আসলে আমি কৃতজ্ঞ। আর আশা করি ভবিষ্যতে অনেক সুন্দরভাবে এই সেশনটা চলবে। আর যারা হোস্ট করছে সাদমান এবং আশিক, এদেরকেও আমি খুব ধন্যবাদ দিচ্ছি। স্টার্টিং হচ্ছে, অবশ্যই এটার থেকে অনেক ডেভেলপমেন্ট আসবে, অনেক নিউ কন্টেন্ট নিয়েও আসবে। তো সব মিলে অবশ্যই মনে হয় আমাদের উপকার হচ্ছে, এবং আমাদের যারা অ্যালুমনাই আছেন তারাও যেন আমাদেরকে সাপোর্ট করে এবং এই প্রোগ্রামটা আর কি ভবিষ্যতে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করে, এটাই আমি আশা করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল শিক্ষককে আমাদের সাথে থাকার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য। আমি আমার সিনিয়র আপু ভাইয়া এবং আমার সহকর্মী দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু ভাইয়া আর কারোর কোনো বিষয় জানার আছে কিনা বা অন্য কারোর কাছে প্রশ্ন থাকলে করতে পারেন। আমার একটা বলার আছে, সেটা হচ্ছে যে কুয়েস যেহেতু এখানে আছে, কুয়েসের অংশ হিসেবে
আপনারা দুজন আছেন। তো আমি বলছিলাম যে আপনার অনলাইনের যে কোর্সের কথাটা, যে এটা কুয়েসের মাধ্যমে একটু আপনারা যদি কুয়েসের উপদেষ্টা হোক বা ফ্যাকাল্টি মেম্বার হোক তাদেরকে যদি এই বিষয়টা এই বার্তাটা যদি পৌঁছায় দেওয়া যায়। ব্যাপারটা হচ্ছে যে কোর্স এরা, আপনার নাম শুনছেন হয়তো বা, কোর্স এরা যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোর্স অফার করে থাকে। ইকোনমিক্সের উপর হতে পারে, অন্যান্য সাবজেক্ট হতে পারে। তো এখানে আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার ফ্রি কোর্স করার অপরচুনিটি আছে। তবে এখানে একটু ইয়ে আছে, কিছু রুলস আছে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিসিপ্লিনের একজন ফ্যাকাল্টি মেম্বার, সেটা হতে পারে আমাদের হেড, হতে পারে অন্য টিচার, তারা তাদের অফিসিয়াল যে জিমেল আছে, অফিসিয়াল জিমেল দিয়ে ওইখানে অ্যাডমিন হতে হবে। ওইখানে ওনারা যদি অ্যাডমিন হন তাহলে ওনারা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে ওইখানে ইনরোল করাইতে পারবে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই বার্তাটা আপনারা কুয়েসের মাধ্যমে কুয়েসের উপদেষ্টার কাছে পৌঁছায় দিবেন যে এই জিনিসটা করা যায় কিনা। এটা অনেক ডিসিপ্লিনই শুরু করেছে অলরেডি। এতে করে আমাদের স্টুডেন্টদের অনেক স্কিল ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ আছে। ধন্যবাদ ভাই আপনাকে। আর কুয়েসকে ধন্যবাদ যে এই ধরনের প্রোগ্রাম আরো যেন আমরা দেখতে পাই। আর আজকে অনেক ডিরেকশন বলি, স্টাডি বলি, অনেক বিষয়ে কথা হয়েছে। তবে এগুলো নিয়ে আসলে আরো অনেক কথা বলার দরকার আছে, অনেক বিষয় জানার আছে, শোনার আছে। তো আমি মনে করবো যে আরো লাইভ হবে শুধুমাত্র এই ক্যারিয়ার নিয়ে, ঠিক আছে, যাতে করে মানুষের কাছে ইনফরমেশন গুলো ভালোভাবে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ উপস্থিত আছে, আমার সহকর্মী, জুনিয়র, আমার ক্লাসমেট, ঠিক আছে, ডিসিপ্লিনের জুনিয়র, সবাইকে ধন্যবাদ। কুয়েস এবং আমাদের টিচারদেরকে আরো বেশি ধন্যবাদ যে আপনাদেরকে তারা অনুপ্রেরণা যোগাচ্ছে এই ধরনের সেশন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। রোজিনা আপু, আপনার কি সর্বশেষ কিছু বলার আছে কিনা? আশিক, সাদমান, দুজনকেই বলবো বোথ আর ইউ ডুইং এ গ্রেট জব, ঠিক আছে, এন্ড কংগ্রাচুলেশনস। যেটা অলরেডি আমার কাছে মনে হয় যে সবার কাছে খুব অ্যাকসেপ্টেন্স লেভেলটা এভাবে বাড়ছে দিন দিন। আর এইভাবেই থেমে যাবে না এখানেই, এটা হয়তো কন্টিনিউ হবে এবং আমরা হয়তো এরপরে আরো অনেক ভালো ভালো গেস্ট পাবো যাদের কাছ থেকে আমরা অনেক মোটিভেটেড হতে পারি, ঠিক আছে। আর এরকম একটা আইডিয়া হঠাৎ করে জেনারেট করছো, এরকম কোয়ারেন্টাইনটা এখন আর ফুল কোয়ারেন্টাইন মনে হচ্ছে না। আমার সেশন গুলো দেখতে আমার ভালোই লাগে, আমি প্রিভিয়াস সেশন গুলোও দেখেছি, এটাও দেখতো লাইভ আমি অ্যাটেন্ডই করলাম, হয়তো এর পরের গুলোও দেখবো, ঠিক আছে। কুয়েসের জার্নিটা তো চোখের সামনেই হয়েছে, ওই সময়ের দিন দেখছি আর এই সময়ের দিন দেখছি। তখন মনে হয়েছিল যে কুয়েস কি আদৌ কি কিছু হবে কিনা, ঠিক আছে, কতটা ভালোভাবে করতে পারবে, এটা কি 1 বছরই শেষ হয়ে যাবে না 2 বছরে শেষ হয়ে যাবে বা কিছু। এখন মনে হচ্ছে না যে এটা থাকবে, ঠিক আছে, তোমাদের হাত ধরেই আরো এই যে তোমাদের এটা দেখলো, এরপরে কি হবে, তোমরা যাদের কাছে দায়িত্ব ছেড়ে যাবা তারা হয়তো এটা থেকে তোমরা তো বেস করে দিলে এটা থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করবে, ঠিক আছে। আর আমাদের জন্য অনেক দোয়া করো যেন সবকিছু ঠিক হয়ে যায় এবং আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারি। আর আমার অবশ্যই কলিগ যারা তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা ভালো থাকবেন, আশা করি আমাদের কর্মক্ষেত্রে দেখা হবে। ধন্যবাদ আপু আপনাকে। আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যোগ দিয়েছে। তবে প্রিয়াঙ্কা মন্ডল আপু সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সাথে যোগ দিতে পারেনি, আমরা তাকে মিস করেছি। আশা করি অন্য কোনো একদিন তার কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক তথ্য জেনে নিব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ কুয়েসের পক্ষ থেকে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।